সালাম আলাইকুম। প্রিয় চিকিৎসক ভাই বোনেরা, সবাইকে সিনাপস মেডিকেল একাডেমির পক্ষ থেকে আজকের এই কম্বাইন্ড পোস্ট গ্রাজুয়েশন প্রিপারেশন স্ট্র্যাটেজি সেমিনারে স্বাগত জানাচ্ছি। তো যারা আমাকে ফেসবুক লাইভ অথবা এই জুমে সরাসরি শুনছেন, তো আমি বলবো আপনারা আজকের এই ছোট্ট একটি আয়োজনের মাধ্যমে যে জিনিসটা আপনারা পরিষ্কার হবেন সেটা হচ্ছে আসলে বাংলাদেশে যদি আপনি পোস্ট গ্রাজুয়েশন করতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি ফলো করে একটা প্ল্যান নিয়ে আগাইতে হবে। তাইলে কি হবে, আপনার এই পোস্ট গ্রাজুয়েশনটা জানি এই আপনারা দেখবেন যখন যারা পোস্ট গ্রাজুয়েশনে আছে তো তারা আসলে এই জিনিসটা আপনাদের কাছে শেয়ার করবে যে আসলে এই জার্নিটা খুব বেশি টক্সিক। তো আপনার আমার কাছে যেটা ফিল হয় আমার এই 4 বছরের জার্নিতে পোস্ট গ্রাজুয়েশনে, সেটা আমার ফিল হয়েছে যে এই জার্নিটা যত দ্রুত সম্ভব শেষ করা যায় কিভাবে সেটার জন্য যত ওয়ে আছে সেই ওয়েটাকে বের করে আপনাকে দ্রুত পোস্ট গ্রাজুয়েশন শেষ করতে করা উচিত। তো এর জন্য আমাদের এই একটা থিঙ্কিং থেকে আমরা কম্বাইন্ড পোস্ট গ্রাজুয়েশন প্রিপারেশন প্রথম বাংলাদেশে আমরা সিনাস মেডিকেল একাডেমি একটা প্ল্যান করি বিভিন্ন জিনিস অ্যানালাইসিস করে। তো আলহামদুলিল্লাহ যে আমরা আমাদের এই ব্যাচটার মাধ্যমে সব থেকে বেশি আমরা সংখ্যক চিকিৎসককে একই সাথে বিভিন্ন এন্ট্রি এক্সামগুলোতে সফলতার সাথে উত্তীর্ণ করতে সফল হয়েছি। তো তার একটা আমরা দিক নির্দেশনা দিব আজকের এই গাইডলাইন সেশনে। তো প্রথমে আমার পরিচয় দিয়ে শুরু করি। আমি ডক্টর মোহাম্মদ আরিফুল ইসলাম। আমি বর্তমান ফেসবিতে ইউরোলজিতে কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে। তো আমি আপনাদের মতো এই 2020 সালে যখন ইন্টার্ন শেষ করি তখন আপনাদের মতো এরকম আমারও ইয়ে ছিল যে আসলে কিভাবে পোস্ট গ্রাজুয়েশনটাকে ইজি করে আমি চান্স পেতে পারি বা পাশ করতে পারি। তো আপনাদের মতো হয়তো আমাদের এরকম সুযোগ হয় নাই তখন। তো যদি হইতো তখন আমি হয়তো আরো অনেক কিছু চিন্তা করতে পারতাম। তো আপনাদের জন্য এটা আসলে বড় একটা সুযোগ। তো আমরা আজকে আলোচনা করব দুইটা বিষয় নিয়ে। একটা হচ্ছে রেসিডেন্সি এবং এফসিপিএস, এই দুইটা বিষয় নিয়ে আমরা আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু কিভাবে একটা ঢিল মেরে আপনি এই দুইটা ডিগ্রি কিভাবে অর্জন করতে পারেন তার একটা সহজ একটা আমরা স্ট্র্যাটেজি শেয়ার করবো আপনাদের সাথে। তো যারা অনেকেই আছেন হয়তো পুরাতন থাকতে পারেন, ওনাদের পোস্ট গ্রাজুয়েশন সম্পর্কে আইডিয়া কনসেপ্ট আপনাদের আগেই থাকতে পারে। তো যাদের নাই তাদের উদ্দেশ্যে এই কথাগুলো আসলে আমি বলতে চাচ্ছি। তো আপনার এমবিবিএস এজ এ ডক্টর বাংলাদেশে আপনার অনেকগুলা কাজের একটা স্কোপ তৈরি হয়, আপনি কি কি সেক্টরে যাইতে পারেন তার একটা স্পেশাল যদি আমরা বলতে চাই যে পোস্ট গ্রাজুয়েশন। এই পোস্ট গ্রাজুয়েশনের বাইরে চাইলে একজন ডক্টর বিসিএস এর জন্য প্রিপারেশন নিতে পারে, কোনো একটা মেডিকেল অফিসার কোনো একটা প্রতিষ্ঠানে মেডিকেল অফিসার হিসেবে জব করতে পারে, গভর্নমেন্ট বা প্রাইভেট হসপিটালে নিজস্ব চেম্বার একটা স্টাবলিশ করতে পারে জিপি প্র্যাকটিস করে। এর বাইরে যে আরেকটা স্কোপ সেটা হচ্ছে বাহিরের দেশে শিফট করা, অ্যাব্রোডে কোনো একটা পোস্ট গ্রাজুয়েশন বা যে কোনো একটা চাকরিতে চলে যাওয়া। তো যারা বাংলাদেশে থাকতে আগ্রহী তাদের জন্য যেটা সব থেকে জরুরি সেটা হচ্ছে একটা পোস্ট গ্রাজুয়েশন। এখন প্রশ্ন করতে পারেন কেন জরুরি, আমি এমবিবিএস শেষ করছি, ইন্টার্ন শেষ করছি, আমি এই সময় আমার পোস্ট গ্রাজুয়েশন কেন দরকার? আমি টাকা ইনকাম করব, হ্যাঁ করতে পারেন, আপনি টাকা ইনকাম করতে পারেন। তো আমি যেটা পরামর্শ আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে যে আপনি যখন ইন্টার্ন শেষ করবেন, যারা শেষ করে ফেলছেন বা যারা শেষ করবে তারা একটা জিনিস আমার সাথে একমত হবেন যে আপনারা এই আফটার এমবিবিএস আমরা একটা জিনিসের ক্রাইসিসে ভুগি, সেটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস। দেখবেন আপনি যেই জায়গাতে যাবেন তখন কিন্তু আপনি বলতে পারবেন না যে আপনি মেডিকেল কলেজ স্টুডেন্ট বা অমুক মেডিকেলের স্টুডেন্ট। আপনার তখন পরিচয় দিতে হবে ডক্টর। তখনই প্রশ্নটা অ্যারাইজ করবে যে আপনি এখন কোথায় আছেন, কি করছেন। এটা আপনার সামনে এই প্রশ্নটা ছুড়ে দেওয়া হয়। তো এই ডাক্তাররা যে জিনিসটা ফিল করে সেটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস। তো সেকেন্ড মোস্ট কথা হচ্ছে এই আইডেন্টি ক্রাইসিসের জন্যই যে আপনি পোস্ট গ্রাজুয়েশন করবে এমনটা না। আপনাকে ভালো একজন ক্লিনিশিয়ান হইতে গেলে অবশ্যই পোস্ট গ্রাজুয়েশন দরকার। আপনার নিজের কমিউনিটিকে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য, আপনার পরিবারকে, আপনার সারাউন্ডিংসকে একটা ভালো চিকিৎসা ব্যবস্থা দেওয়ার জন্য আপনাকে অবশ্যই একজন ভালো ক্লিনিশিয়ান হইতে হবে। আর এই ভালো ক্লিনিশিয়ান হওয়ার জন্য এর বিকল্প নাই যে একটা পোস্ট গ্রাজুয়েশন করা। এই জন্য আমরা আসলে পোস্ট গ্রাজুয়েশনটা করব। বাই প্রোডাক্ট হিসেবে আমরা যেটা হবে আমাদের আর্নিং, যেটা আমাদের ফিনান্সিয়াল যে ইয়েটা সেটা ফুলফিল হবে। ঠিক আছে। তো বাংলাদেশে আফটার এমবিবিএস অ্যাজ এ ডক্টর হিসেবে আপনি চাইলে দুইটা প্রতিষ্ঠান থেকে পোস্ট গ্রাজুয়েশন পাইতে পারেন। একটা হচ্ছে প্রতিষ্ঠান যেটা আমরা আমরা একটু একটা ইমেজ দেখাচ্ছি, যেটা হচ্ছে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি।
যেটাকে সংক্ষেপে বলে বিএমইউ, যেটার অতীত নাম হচ্ছে পিজি হসপিটাল, হাসপাতাল নামে পরিচিত। এই হাসপাতাল থেকে যে প্রোগ্রামটা চালু হয় পোস্ট গ্রাজুয়েশন, সেটাকে বলা হয় রেসিডেন্সি প্রোগ্রাম। সেটা অতীতে নন রেসিডেন্সি প্রোগ্রাম নামে ছিল। তো এই প্রতিষ্ঠান থেকে আমরা রেসিডেন্সি প্রোগ্রামে এমডি অথবা এমএস এই ডিগ্রিটার পাশাপাশি দেখেন কি কি ফ্যাকাল্টি আছে আমরা একটু দেখে নিই। এই হাসপাতালের আন্ডারে, এই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে দেখেন ফ্যাকাল্টি অফ মেডিসিন আছে, সার্জারি আছে, বেসিক সায়েন্স, প্যারাক্লিনিক্যাল সায়েন্স, ডেন্টিস্ট্রি, পেডিয়াট্রিক্স। অর্থাৎ এই সাবজেক্টগুলোতে আপনাকে পোস্ট গ্রাজুয়েশন করার সুযোগ আছে। আপনি চাইলে মেডিসিনে করতে পারেন, সার্জারিতে করতে পারেন, বেসিক সায়েন্সে করতে পারেন। যারা ডেন্টিস্ট মানে ডেন্টিস্ট আছেন তারাও করতে পারেন। যারা পেডিয়াট্রিক্স, এটা আলাদা একটা ফ্যাকাল্টি হিসেবে কাউন্ট করা হয়। তো এই যে আমরা বললাম এটা হচ্ছে রেসিডেন্সির, যেটা আমরা বললাম এই রেসিডেন্সির আকারে আদলে এই ফ্যাকাল্টিগুলো থেকে পোস্ট গ্রাজুয়েশন করা যায়। ঠিক আছে। তো এরা কি কি ডিগ্রি দিয়ে থাকে? এরা হচ্ছে মেডিসিন, ডক্টরস অফ মেডিসিন, যেটা আমরা এমডি মেডিসিন ফ্যাকাল্টিতে। সার্জারিতে এমএস দেওয়া হয়। এর পাশাপাশি বেসিক সায়েন্সে হচ্ছে এমফিল দেওয়া হয়। এর পাশাপাশি শর্ট একটা কোর্স আছে, এটা হচ্ছে শর্ট কোর্স 2 ইয়ার্সের, এইটা নিয়ে আমরা আলোচনা করব না, যেটা হচ্ছে ডিপ্লোমা আমরা। এর পাশাপাশি আরো অনেকগুলো কোর্স আছে, সেগুলো আমাদের আলোচনার বিষয়বস্তু না। আমাদের যেটা আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে, তাহলে আরেকটা আছে সেটা হচ্ছে এফসিপিএস। ঠিক আছে। তো আমরা আমরা আলোচনা করব যে এফসিপিএসটা হচ্ছে কে দেয়। এফসিপিএস যে ডিগ্রিটা দেওয়া হয় সেটা হচ্ছে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান সার্জন, ঢাকার মহাখালীতে এই প্রতিষ্ঠানটা অবস্থিত। এটা হচ্ছে এফসিপিএস ডিগ্রি দিয়ে থাকে। তো আমরা এটা হচ্ছে আমরা আজকে পুরোটা আলোচনা করব হচ্ছে কম্পারেটিভ স্টাডি করব, যে আসলে আপনি কেন পোস্ট গ্রাজুয়েশন দুইটা কম্বাইন্ড হিসেবে নেবেন। ঠিক আছে। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা কোনটা কখন মানে পরীক্ষা দিতে পারবো। প্রথমে আসি এফসিপিএস। আপনার এমবিবিএস এজ এ ডক্টর হিসেবে যখন আপনি ইন্টার্নশিপ শেষ করবেন, তো আপনি প্রথম যে পরীক্ষাটা দিতে পারেন সেটা হচ্ছে এফসিপিএস। কেন এফসিপিএস দিতে পারবেন? যে এফসিপিএসটা যেটা হবে যে আপনার, দেখেন, এফসিপিএস আপনার ইন্টার্নশিপ কমপ্লিট হলে যদি আপনি একটা বিএমডিসি সার্টিফিকেট পেয়ে যান, পার্মানেন্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট পান, তাইলে কিন্তু আপনি হচ্ছে এফসিপিএস পরীক্ষা দিতে পারবেন। এইটাই হলো মেন ক্রাইটেরিয়া। এর বাইরে আর কোনো ক্রাইটেরিয়া আপনার মনে রাখার দরকার নেই। আপনি যদি একটা পেয়ে যান তাহলে আপনি এফসিপিএস পরীক্ষা দিতে পারবেন। এই এফসিপিএস পরীক্ষাটা 10 বছরে 2বার হয়। সেটা জানুয়ারি এবং জুলাই সেশনে, যেটা অতীতে হয়ে আসতেছে, কিন্তু নেক্সট ইয়ার থেকে, আমি আবার বলছি নেক্সট ইয়ার থেকে, সেটা হচ্ছে এই 1 মাস আগায় নেওয়া হবে। সেটা হচ্ছে জুন এবং ডিসেম্বর অনুষ্ঠিত হবে। জুন এবং ডিসেম্বর অনুষ্ঠিত হবে। যেটার পরীক্ষার ফি ধরা হয় 11,000 টাকা। যদি প্রথমবার পরীক্ষা দেন, পরবর্তী দিতে গেলে 10,000 টাকা, অর্থাৎ আপনি 1,000 টাকা লেস হবে। যদি সাবজেক্ট চেঞ্জ করতে যান সেক্ষেত্রে আপনাকে 11,000 টাকাই লাগবে। ফর্ম ফিল আপ অনলাইনের মাধ্যমে করা যায়। তো এই পরীক্ষাটার আমি যদি একটু সংক্ষেপে বলতে চাই, এই পরীক্ষাটা হয় একদিনের পরীক্ষা হয়, আগে যেটা অতীতে 3 দিনে ছিল। সেটার জন্য আপনাকে প্রশ্ন ফেস করতে হবে 150টা, কোশ্চেনের সংখ্যা হবে 150টা। দেখেন, এই 150টা কোশ্চেনের মধ্যে 75টা এসবিএ থাকবে, 75টা হচ্ছে এমসিকিউ। কিন্তু প্রতিটা প্রশ্নের মান থাকবে 2 করে, যার মার্কস হবে টোটাল 300। এই 300 মার্কসের মধ্যে যদি আউট অফ 300 আপনি যদি 210 বা ততোধিক মার্ক পেয়ে যান, তাহলে এফসিপিএস পার্ট 1 পাস করবেন। আর এই পরীক্ষার জন্য আপনি অফুরন্ত সময় একটা পাবেন, সেটা হচ্ছে 4 ঘন্টা একটা সময় আপনি পাওয়া যায়। ঠিক আছে। আমরা শর্টলি বলার চেষ্টা করছি। আর এখন রেসিডেন্সি প্রোগ্রামটা কখন হয়? এই রেসিডেন্সি প্রোগ্রামটা হয়, দেখেন আমরা যদি বলি, এই রেসিডেন্সি প্রোগ্রামটা বছরে একবার আপনি দিতে পারবেন। কিন্তু যারা ইন্টার্নশিপ শেষ করে ফেলছেন তারাই কিন্তু পরীক্ষা দিতে পারবেন না। তাইলে আপনার জন্য এক্সট্রা কিছু ক্রাইটেরিয়া লাগবে। দেখেন, আপনি 1 বছরের ইন্টার্নশিপের পাশাপাশি যেটা লাগবে, আপনার ইন্টার্নশিপ শেষ করার পরে আপনাকে 1 বছরের একটা গ্যাপ থাকতে হবে। ঠিক আছে। 1 বছরের একটা গ্যাপ থাকলেই তবেই সেটা আপনি দেখেন, সেই সেশনটা শুরু হয় কিন্তু অবশ্যই ফেব্রুয়ারি থেকে, কারণ রেসিডেন্সি কাউন্টই করা হয় মার্চ সেশন থেকে। ঠিক আছে। তাইলে আপনাকে 1 বছর ইন্টার্নশিপ শেষ করে 1 বছর অতিবাহিত হওয়ার পরে আপনি তবে রেসিডেন্সি পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে। তো এইটার পরীক্ষাটা হয় বছরে একবার, সেটা হচ্ছে নভেম্বরে অনুষ্ঠিত হয় এবং সেকেন্ড বা থার্ড উইক অফ ফ্রাইডেতে অনুষ্ঠিত হয়। এটার ফিটা হচ্ছে 7,000 টাকা। এটা অনলাইনে করা যায়। ঠিক আছে। তো এখন কেন এফসিপিএস দিবেন, কেন রেসিডেন্সি দিবেন, এগুলো কথা আমি যাচ্ছি না। তো এগুলো গেলে এগুলো অনেক কথা। তবে আমি, আপনারা একটা কথা মনে রাখেন যে দুইটাই বাংলাদেশের জরুরি। কেন জরুরি? তো আপনি দেখবেন এগুলোর প্রত্যেকটার কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। তো আমরা এগুলো নিয়ে আলোচনা করব পরবর্তীতে। দেখেন, রেসিডেন্সি যেটা আমরা বললাম যে এফসিপিএস এর মতো রেসিডেন্সিতে প্রশ্ন কয়টা থাকে? আমরা দেখলাম যে এফসিপিএস এর প্রশ্ন থাকে 150টা, কিন্তু রেসিডেন্সিতে প্রশ্ন থাকে 200টা। দেখেন, একটু মাথায় রাখতে হবে, এগুলো হচ্ছে একটু মাথায় রাখেন। এফসিপিএস এর প্রশ্ন হচ্ছে 150টা, কিন্তু রেসিডেন্সির প্রশ্ন হচ্ছে 200টা।
দেখেন এফসিপিএস এর কোশ্চেন ছিল, এসবিএ ছিল হচ্ছে 75টা, আর এমসিকিউ ছিল 75টা, সরি। কিন্তু এইখানে দেখেন মার্ক ডিস্ট্রিবিউশন রেসিডেন্সিতে 180টা থাকে এমসিকিউ, 20টা থাকে এসবি, ঠিক আছে। কিন্তু এইখানে 200টা কোশ্চেনের বিপরীতে প্রশ্নের দেখেন টাইমটা কিন্তু খুবই লিমিটেড, 3 ঘন্টা। তাইলে আপনাকে যদি আমি একটা প্রথম যদি এই স্লাইড থেকে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে মনে রাখবেন এফসিপিএস এর থেকে রেসিডেন্সি পরীক্ষাটা হাইলি কম্পিটিটিভ একটা পরীক্ষা, এবং খুবই মানে টাফ একটা এক্সাম। মনে রাখতে হবে প্রথম কথা। আমি বলছি না কে মানে বেটার, কে সেরা, এটা বলছি না, কিন্তু এই পরীক্ষাটা হচ্ছে একটা টাফ একটা এক্সাম। উইদিন 3 আওয়ার্সের মধ্যে আপনাকে 200 কোশ্চেন ফেস করে পরীক্ষা দিতে হবে। সো এটা একটা টাফ এক্সাম। সেকেন্ড মোস্ট কথা হচ্ছে এফসিপিএস পরীক্ষা কোনো ধরনের কম্পিটিটিভ কোনো এক্সাম না, অর্থাৎ কি নিজেই নিজের কম্পিটিটর, অর্থাৎ আপনি আউট অফ 300 আপনাকে 210 পেতে হচ্ছে। কিন্তু এখানে 210 পেলে এরকম কোনো মার্কস নাই, ঠিক আছে। এখানে প্রতিটা প্রশ্নের মান এক, এবং আপনাকে কম্পিটিশন করতে হবে। যারা গভর্নমেন্ট আছেন, বিসিএস এ আছেন, তাদের জন্য এক ধরনের কম্পিটিশন, যারা প্রাইভেট আছেন তাদের জন্য এক ধরনের কম্পিটিশন। আপনি রিসপেক্টিভ সাবজেক্টে পরীক্ষা দিবেন, সেই সাবজেক্টে যারা পরীক্ষা দিবে তাদের সাথে আপনি কম্পিটিশন করে আপনি ঠিক মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা যেভাবে পরীক্ষায় চান্স পেয়েছেন, ঠিক সেইভাবেই আপনাকে এই রেসিডেন্সি প্রোগ্রামে আসতে হবে। আমি খুব শর্টলি বলার চেষ্টা করলাম। আমাদের মেইন মেসেজটা হচ্ছে এই জায়গা থেকে, আপনাদের জন্য মেইন মেসেজটা হচ্ছে এই জায়গা থেকে। দেখেন রেসিডেন্সি সাবজেক্টটা, আমি আমি যেহেতু সার্জারি মানুষ, মেডিসিনের আজকে আছে ডক্টর সজীব আছেন, তো গাইনি নিয়ে কথা বলবেন, আমি আমার সার্জারি অংশটুকু আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। আমি সবই একটু আপনাদেরকে একটা আইডিয়া দিব। দেখেন রেসিডেন্সি পরীক্ষায় যারা সার্জারিতে ক্যারিয়ার করবেন, আমি আবার বলছি, যারা সার্জারিতে ক্যারিয়ার করবেন তারা, আমি আইদার এফসিপিএস হোক সেটা রেসিডেন্সি হোক, আমরা এইটা নিয়ে আমরা কথা বলছি এখন, কিন্তু সেটা হচ্ছে রেসিডেন্সি প্রোগ্রামে সার্জারিতে আপনাকে কোন কোন সাবজেক্ট আপনাকে এই বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি থেকে কোন কোন সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েশন দেওয়া হয়, এইটার একটা লিস্ট আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন আপনি চাইলে এই সাবজেক্টগুলোর মধ্যে থেকে আপনি একটা পোস্ট গ্রাজুয়েশন আপনার রেসিডেন্সিতে করতে পারবেন সার্জারিতে। সেই সাবজেক্টের যে কোনো একটা আপনার পছন্দ হইতে পারে, আপনার ইন্টার্ন লাইফে পছন্দ হয়েছে, দেখেন সেটা হতে পারে কার্ডিওভাস্কুলার, কোলোরেক্টাল সার্জারি, দেখেন অপথলমোলজি, ফিটো ম্যাটার্নাল মেডিসিন, জেনারেল সার্জারি, গাইনি, গাইনির সাথে কিছু গাইনোকোলজিক্যাল অনকোলজি একটা আছে, হেপাটোবিলিয়ারি, নিউরো সার্জারি, মানে মাদার্স গাইনি যেটাকে বলা গাইনিয়ান অপস সেটাকে আমরা বলি, নর্মাল অপথলমোলজি একটা আছে কমিউনিটি অপথলমোলজির পাশাপাশি। তারপর দেখেন অর্থোপেডিক সার্জারি, অটোল্যারিঙ্গোলজি যেটাকে আমরা বলি ইএনটি, পেডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি, সার্জিক্যাল অনকোলজি, থোরাসিক সার্জারি, ইউরোলজি, ভাস্কুলার সার্জারি। এইখান থেকে দেখেন রেডিওলজি, ইমেজিং, অ্যানেস্থেসিয়া, ও আরেকটা মিস হয়েছে সিসিএম, যেটাকে আমরা বলি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন। এখন এগুলো হচ্ছে সবাই হচ্ছে কোন ফ্যাকাল্টি? সার্জারি ফ্যাকাল্টি। আমি আবার বলছি, এইটা কিন্তু সবাই হচ্ছে সার্জারি ফ্যাকাল্টির মধ্যে পড়বে এই সাবজেক্টগুলো। অর্থাৎ আপনি যদি রেসিডেন্সি পরীক্ষা দেন, এমএস পরীক্ষা দেন, তাহলে এই সাবজেক্টগুলো আপনি পাবেন। এখন তাহলে আপনার কথা হচ্ছে আমি কেন কম্বাইন্ড প্রিপারেশন নিব, এইটাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। দেখি তো আসলে এই সাবজেক্টে যারা যে কোনো একটা চুজ করবেন তারা হচ্ছে সার্জারিতে পড়বেন, কিন্তু যদি দেখেন এফসিপিএস দিতে চান, তারা এফসিপিএস সার্জারি অ্যান্ড অ্যালাইডের মধ্যে কারা কারা পড়তেছেন, কোন কোন সাবজেক্ট পড়তেছেন। দেখেন এফসিপিএস সার্জারি অ্যান্ড অ্যালাইডের মধ্যে পড়তেছে কার্ডিওভাস্কুলার, কোলোরেক্টাল, হেপাটোবিলিয়ারি সার্জারি, নিউরো সার্জারি, অর্থোপেডিক্স, পেডিয়াট্রিক, প্লাস্টিক, সার্জিক্যাল অনকোলজি, থোরাসিক সার্জারি, ইউরোলজি, ক্যাজুয়ালিটি অ্যান্ড ইমার্জেন্সি সার্জারি। অর্থাৎ আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যদি এই সাবজেক্টগুলোর যে কোনো একটা চুজ করেন, ঠিক আছে, আর অথবা এই সাবজেক্টগুলোর যে কোনো একটা চুজ করেন, তাহলে আপনাকে এখানে মনে রাখেন এইগুলোর মধ্যে এফসিপিএস এর যে সার্জারি অ্যান্ড অ্যালাইড আছে, এইটার কোনো একটা যদি আপনার মিলে যায়, তাহলে আপনার প্রিপারেশন মোর দেন 80% সেম, সেটা রেসিডেন্সি হোক সেটা এফসিপিএস হোক। আমি আবার বলছি, যদি এই স্লাইডে যে কোনো একটা সাবজেক্ট আপনার চুজ হয়, আপনি পরীক্ষা দিতে আগ্রহী হন, তাহলে আপনার জন্য সার্জারি প্রিপারেশনটা মোর দেন 80% সেম, ঠিক আছে। অর্থাৎ আপনার এই সাবজেক্টের একই প্রশ্নপত্রে পরীক্ষা দিবেন, এই যারা যারা আছেন তাদের পরিষ্কার প্রশ্নপত্র এই একই রকম হবে। এখন তাহলে ব্যতিক্রম কারা? আমি একটু ব্যতিক্রম দেখাই, যারা রেসিডেন্সি এবং এফসিপিএস এর ব্যতিক্রম জায়গায় কোনটা, সার্জারি কিন্তু ব্যতিক্রম। দেখেন এর বাইরে এক্সেপশন হিসেবে দেখেন, এক্সেপশন দিছি, যারা রেসিডেন্সিতে সার্জারির মধ্যে ছিল কিন্তু এফসিপিএস এসে এরা আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা হবে, তারা কারা? আমি আবারও দেখাইনি একটু, এই যে দেখেন
আপনার রেসিডেন্সিতে কিন্তু এগুলো সবাই সার্জারির মধ্যেই ছিল। কিন্তু যখন আপনি এফসিপিএস এ যাবেন তখন সার্জারি অ্যান্ড অ্যালাইডের মধ্যে না পড়ে আলাদা একটা ফ্যাকাল্টির মধ্যে কাউন্ট হবেন। সে তারা কারা? তারা হচ্ছে দেখেন অটো ল্যারিঙ্গোলজি, যেটাকে আমরা বলি ইএনটি। সরি, আমি ক্লিয়ার নিচ্ছি। ইএনটি, ইএনটি, ঠিক আছে? তো অটোলারিঙ্গোলজি যদি আপনার চুজ হয়, রেসিডেন্সিতে কিন্তু এটা সার্জারি ফ্যাকাল্টিতে, কিন্তু এফসিপিএস এর ক্ষেত্রে এইটা সার্জারি অ্যান্ড অ্যালাইডের মধ্যে না, কিন্তু এটা কি আলাদা হিসাবে পড়বে, অর্থাৎ এদের প্রশ্নপত্র কিন্তু আলাদাভাবে হবে। দেখেন অপথ্যালমোলজি রেসিডেন্সিতে এটা সার্জারি কমন সাবজেক্টের মধ্যে ছিল, কিন্তু এফসিপিএস এর ক্ষেত্রে এটা কি হবে, এটা আলাদা প্রশ্নপত্র হবে। দেখেন অপথ্যালমোলজির মধ্যে দুইটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে ভিট্রো রেটিনা, আবার পেডিয়াট্রিক অপথ্যালমোলজি নামেও দুইটা আলাদা আলাদা সাবজেক্ট কিন্তু আছে। তাহলে এরা হচ্ছে আলাদা প্রশ্নপত্র পরীক্ষা হবে, ঠিক আছে? দেখেন রেসিডেন্সিতে গাইনি, যারা যারা গাইনিতে কেরিয়ার করবেন তাদের জন্য একটু দেখেন যে গাইনি, দেখেন সার্জারি ফ্যাকাল্টির মধ্যেই পড়তেছে, কিন্তু এফসিপিএস কিন্তু গাইনি সার্জারি অ্যালাইডের বাইরে কিন্তু আলাদা একটা ফ্যাকাল্টি, সেটা দেখেন এই সাবজেক্টের আন্ডারে আরো অনেকগুলো সাবজেক্ট আছে, তারা হচ্ছে এই প্রশ্নপত্রে পরীক্ষা দিবেন আলাদাভাবে। দেখেন ফিটো ম্যাটার্নাল মেডিসিন, গাইনোকোলজিক্যাল অনকোলজি, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি, ইনফার্টিলিটি, ফিমেল পেলভিক মেডিসিন অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি, অর্থাৎ কি এফসিপিএস এ এটা আলাদা ফ্যাকাল্টি হিসেবে, আপনারা এই গাইনির আলাদা ফ্যাকাল্টি হিসেবে প্রশ্নপত্রে পরীক্ষা দিবেন। দেখেন রেসিডেন্সিতে কিন্তু রেডিওলজি ইমেজিং সার্জারি ফ্যাকাল্টির মধ্যে, কিন্তু এফসিপিএস এর ক্ষেত্রে এটা আলাদা একটা ফ্যাকাল্টি হিসেবে প্রশ্নপত্র হবে। রেসিডেন্সিতে সার্জারি দেখছেন অ্যানাস্থেশিয়া হচ্ছে সার্জারি ফ্যাকাল্টির মধ্যে, কিন্তু এফসিপিএস এ এটা আলাদা ফ্যাকাল্টি হিসেবে কাউন্ট হবে, অর্থাৎ পরীক্ষার সবকিছু আলাদা। ঠিক ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনটা এটাও একটা আলাদা ফ্যাকাল্টির মধ্যে পড়বে। তাহলে আমি এই স্লাইড দুইটা দিয়ে আপনাকে যেটা বোঝাইতে চাচ্ছি, যদি আপনার সাবজেক্টগুলো এরকম হয়, সেটা ইএনটি, অপথ্যালমোলজি, গাইনি, রেডিওলজি, অ্যানাস্থেশিয়া এবং ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, তাইলে আমি আপনাকে বলবো যে এফসিপিএস এবং রেসিডেন্সি প্রিপারেশনটা 80% সেম না, এটা কত পার্সেন্ট সেম, এটা আমরা একটু কমাই নিয়ে এসে বলতে পারি এইটার প্রিপারেশন মোর দেন 50 to 60% প্রিপারেশন সেম। বাকি 20%, 30 to 50%, 40% আপনাকে আলাদা জিনিস কন্টেন্ট পড়তে হবে, মানে আলাদা একটু পড়াশোনা থাকবে, ঠিক আছে? তাহলে আমরা এইটাতে এখন দেখেন মেডিসিন ফ্যাকাল্টি যারা আছেন তাদেরটা আমরা বলবো না, সেটা হচ্ছে মানে সজীব ভাই এগুলো বলবেন। তো আমি আসেন এখন আমরা একটু পড়াশোনা চলে আসি যে আসলে আমরা কি পড়বো। আমি এফসিপিএস দিতে চাচ্ছি, আপনি রেসিডেন্সিও দিতে চাচ্ছি, যে দুইটাই দিতে চাচ্ছি, যে কোনো একটা হয় হোক। তাহলে আমাকে আলাদাভাবে কি পড়তে হবে কি না, সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করবো। কারণ আমরা বলছি যে আমাদের প্রিপারেশন অলমোস্ট 80% সেম। আপনি এফসিপিএস দেন অথবা রেসিডেন্সি দেন, আপনার এই যে এই স্লাইডে যতগুলো বই দেখাচ্ছি, পড়ার ম্যাটেরিয়ালস হচ্ছে এগুলাই। অর্থাৎ আপনাকে অ্যানাটমি পড়তে হবে, আপনাকে ফিজিওলজি পড়তে হবে, আপনাকে বায়োকেমিস্ট্রি পড়তে হবে, আপনাকে প্যাথো মাইক্রো পড়তে হবে, ফার্মাকোলজি পড়তে হবে। আপনি যেহেতু সার্জারিতে বলছি, তাহলে সার্জারির জন্য একটা বই, সেটা বেলিয়ান লাভ শর্ট প্র্যাকটিস অফ সার্জারি পড়তে হবে। তাহলে আপনাকে পড়তে হচ্ছে নাকি, আপনাকে ডেভিডসন পড়তে হচ্ছে না, আপনাকে কি পড়তে হচ্ছে না, আপনাকে গাইনি পড়তে হবে না বইটা, এই যে ফিফথ ইয়ারের যে পড়াটা। তাহলে আপনি যদি গাইনি ক্যারিয়ার করতেন তখন আপনাকে গাইনি লাগতো, আপনি যদি মেডিসিনে ক্যারিয়ার করতেন তখন আপনার ডেভিডসন বইটা লাগতো। তাহলে আপনাকে এখন যেহেতু সার্জারি, তাহলে আপনার এইটা লাগবে। এখন আর কি লাগবে, বই তো আমার আছে। এখন যেটা লাগবে, এখন এত বড় বড় ভাস্ট বই আমরা 5 বছর এমবিবিএস এর শেষ করতে পারি না, সেটা উইদিন 5 মান্থ 6 মান্থে কিভাবে শেষ করব, সেইটা শেষ করে কিভাবে পরীক্ষা দিব, সেই পরীক্ষার মাধ্যমে কিভাবে উত্তীর্ণ হব, এটা একটা প্রশ্ন থাকে না? এই প্রশ্নটার উত্তরটা হচ্ছে, এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার পড়াশোনা হবে একটা একটা ফিক্সড একটা মানে কনসাইজ শিট বেসড পড়াশোনা আপনার হবে। সেইটার জন্য থাকবে কি, একটা শিটকে আপনার বেস করে আপনার পড়াশোনাটা থাকবে। আর অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন টোটালি আপনার হচ্ছে পড়াশোনাটা কি হবে, শিট বেসড হবে, ঠিক আছে? অর্থাৎ একটা বইয়ের চুম্বক অংশগুলো যেটা এক্সাম ওরিয়েন্টেড টপিক, এক্সাম রিলিভেন্ট, সেই জিনিসগুলোকে মানে শিটে তুলে নিয়ে আসা হয়েছে, সেই জিনিসগুলোকে ফোকাস করে আপনি পড়াশোনা করবেন। তাহলে এইটা বুঝতে গেলে আপনাকে যে জিনিসটা লাগবে, ভালো কিছু ক্লাস লাগবে, কারণ ক্লাস ছাড়া তো আমরা সবকিছু বুঝবো না। এই জন্য কিছু ভালো ক্লাস আপনাকে রাখবে। সেই ক্লাসগুলো আমরা এটা সিনাফ মেডিকেল একাডেমি কনফিডেন্টলি বলতে পারি, আমি আবার বলছি, জোর দিয়ে বলতে পারি, সেটা হচ্ছে আমরা এমন কিছু চমৎকার আপনাদের ক্লাস নিব, সেই ক্লাসগুলো করলে আপনাদের ক্লাসেই মোর দেন 60 to 70% পড়া হয়ে যাবে। কালকে আমি আমার মেডিকেল এডুকেশন, আমি আমার একটা মেডিকেল এডুকেশনে একটা ক্লাস হচ্ছে, তো ওইখানে আমি পড়লাম যে একটা ক্লাসে একটা স্টুডেন্ট কিভাবে কত পার্সেন্ট পড়াশোনা মনে রাখতে পারে। সেখানে দেখলাম যে কেউ যদি শুধুমাত্র সে নিজে পড়ে, রিডিং করে, তাহলে সে মানে পড়াশোনা 5% সে মনে রাখতে পারে।
ঠিক আছে, সে যদি দেখা যায় অডিও ভিজুয়ালের মাধ্যমে শোনার চেষ্টা করে, তখন দেখা যায় সেটা হচ্ছে 20% হয়ে যায়। তো একটা পর্যায়ে গিয়ে যে 90% সে পড়া মনে রাখতে পারে পড়াশোনায়, সেটা কিভাবে? সে যখন অন্যকে মানে সেটাকে পড়ায়। তো আপনাকে আমরা এইভাবেই এনকারেজ করব যে আপনি পড়বেন প্লাস অন্যজনকে পড়াবেন। তাহলে এই যে বোঝানোর টেকনিকটা, কিভাবে এই জিনিসটাকে বুঝতে হয় এবং বুঝে অন্যকে বোঝাইতে হয়, সেই প্রত্যেকটা টপিক আপনাকে এই জন্য বুঝতে হবে। বুঝতে পারলে যখন আপনি অপরকে বোঝাবেন, দেখবেন যে ওইখান থেকে 90% পর আপনার মাথায় থাকবে। ঠিক আছে। তো এখন দেখেন এর পাশাপাশি আর কি লাগবে। এর পাশাপাশি দুইটা এক্সট্রা জিনিস আমাদের দেখেন এখানে আছে। একটা হচ্ছে কিছু চটি বই আছে, সেটা হচ্ছে শুধুমাত্র আমি বলছি রেসিডেন্সির জন্য লাগবে। কিছু কোশ্চেন ব্যাংক, দেখেন লামলি, রড্ডি, স্মিথ, ডিক, এই কোশ্চেন ব্যাংক লাগবে। ঠিক আছে। বা রেসিডেন্সির কিওয়ার্ডের যে মানে প্রিভিয়াস কোশ্চেন, সেই কোশ্চেন ব্যাংকটা লাগবে। আবার এফসিপিএস এর জন্য একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স নামক একটা সাবজেক্টের কিছু একটা অংশ আপনাকে পড়তে হবে। সেটা কি? একটা ক্লাস, দুইটা তিনটা ক্লাস করলে সেই ক্লাসের মধ্যেই পড়া হয়ে যাবে। ঠিক আছে। তাহলে আমার স্টাডি মেটেরিয়াল কিন্তু এর বাইরে আর কিছু নেই। এখন আমরা একটু কম্পেয়ার করে দেখে আসলে কি পড়বো আমরা। দেখেন, একটু মার্ক ডিস্ট্রিবিউশনটা আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমরা কম্পেয়ার করলে বুঝতে পারবো যে আমরা আসলে কেন কম্বাইন্ড প্রিপারেশন নিব। এইখানে আমি দেখেন, রেসিডেন্সি আমরা বলছিলাম 200 কোশ্চেন থাকে, এফসিপিএস বলছিলাম 150টা কোশ্চেন থাকে। এই কোশ্চেনগুলো আমরা একটু, এই স্লাইডটা আমাদের জন্য খুবই ভাইটাল, আমাদের বুঝতে হবে যে আমি কেন, কিভাবে পড়বো, যে আমরা কিভাবে পড়াই। দেখেন, রেসিডেন্সি যখন আপনি পরীক্ষা দিবেন, তখন আপনার অ্যানাটমি থেকে কোশ্চেন হবে 14 থেকে 16, বা এই বছরের কোশ্চেন আসছে প্রায় 20 থেকে 22টার মতো। গত ইয়ারে আসছিল হচ্ছে প্রায় 30টার মতো কোশ্চেন আসছিল, 33টার মতো রেসিডেন্সি। তার মানে অ্যানাটমির কোশ্চেনের সংখ্যা দিন দিন বাড়াচ্ছে, বেড়ে যাচ্ছে। তো এই অ্যানাটমিটাকে যদি আমরা এফসিপিএস এ দেখি, দেখেন এফসিপিএস এর 150 কোশ্চেনের মধ্যে 50টা কোশ্চেনই থাকে অ্যানাটমিতে। আমি আবার বলছি, এফসিপিএস এর 150 কোশ্চেনের মধ্যে কিন্তু 50টা কোশ্চেনই থাকে অ্যানাটমি। কিভাবে? সোললি অ্যানাটমি থাকে 43টা, সাথে এই এমব্রায়োলজি তো অ্যানাটমির একটা পার্ট, হিস্টোলজি অ্যানাটমির একটা পার্ট। তাহলে টোটাল যদি আমরা দেখি 50টা কোশ্চেন, আউট অফ 150 কোশ্চেন, 50টা কোশ্চেন আপনি শুধু অ্যানাটমি থেকে ফেস করবেন। তাইলে আমাদের এমন কিছু ক্লাস, যদি আমরা অ্যানাটমিটাকে এইভাবে পড়াশোনা করি যে আপনাকে টোটাল প্রত্যেকটা সিস্টেম ইলাবোরেটলি আপনি চমৎকার কিছু ভালো ক্লাস করে বুঝে শুনে পড়লেন, তাইলে আপনি যেই পরীক্ষাই দেন না কেন, যদি আপনাকে এফসিপিএস বেস করে যদি আমরা পড়াই, তাহলে রেসিডেন্সি আপনার জন্য কি হবে মনে বলেন তো আমাকে। সেই পড়াশোনাটা আপনার জন্য অবশ্যই আমি বলবো, সেটা হচ্ছে কি বলবো, আপনার কাছে পানি পান্তা মনে হবে, একেবারে ইজি হবে। কেননা আমরা এই পড়াশোনাটা করাবো এফসিপিএস বেসটাকে, অ্যানাটমিকে মেইন ফোকাসটা করবো, কারণ আপনাকে এখানে 50টা কোশ্চেন আপনাকে আমাদেরকে কমন পাওয়াইতে হবে। এই 50টা কোশ্চেনকে যখন আমি কমন পাওয়াইতে যাব, তখন রেসিডেন্সির জন্য আপনার পড়াটা, লোডটা একেবারে ইজি, আপনার জন্য এক্সট্রা কোনো পড়া লাগতেছে না। গেল। সেকেন্ড আসেন, দেখেন রেসিডেন্সিতে ফিজিওলজি প্রায় 30টার মতো কোশ্চেন আসে। তো এইখানে দেখেন, এইখানে কয় কিন্তু প্রায় 35টা কোশ্চেন আছে। তাইলে আমরা যেটা করব, যে এফসিপিএস এবং রেসিডেন্সি বোথ, দেখেন ইকুয়ালি কিন্তু এফসিপিএস এবং রেসিডেন্সিতে ফিজিওলজিটা সমান গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যেখানে যে এন্ট্রি এক্সাম দেন না কেন, ফিজিওলজি আপনাকে জানতেই হবে, পারতে হবে। ফিজিওলজি ভালো পারতে হবে। এখন কোন কোন ফিজিওলজি পড়বেন? আপনার কথা হচ্ছে আপনি সার্জারিতে যাচ্ছেন, তাহলে সার্জারির জন্য যে ফিজিওলজিগুলো আপনার জন্য খুব জরুরি, যেমন রেনাল ফিজিওলজি খুব ভালো জানতে হবে আপনাকে। যেমন এন্ডোক্রাইনোলজি আপনাকে খুব ভালো জানতে হবে। আপনি এখন যদি বলেন যে আমি কার্ডিও ফিজিও খুব ভালো জানতে চাই, সেটা কিন্তু আপনার লাগবে না খুব বেশি। তাহলে এই যে কনসাইজটা এফসিপিএস এ দেখেন, আপনাকে ফোকাস করে যখন পড়বো, এফসিপিএস এ ফোকাস থাকবে, রেসিডেন্সিতে এই রেসিডেন্সি কোশ্চেন বেসড ফোকাস থাকবে। তাহলে আপনার যদি আমরা টোটালি এইভাবে কোশ্চেন ধরায় ধরায়, টপিক ধরায় ধরায় যদি আপনাকে পড়াই, তাহলে আপনার জন্য সেই পড়াটা সেম, কিন্তু ইকুয়ালি কিন্তু সেম। তাহলে আলাদাভাবে কোনো প্রিপারেশন নাই। তার মানে এই ফিজিওলজিটা, এফসিপিএস এবং রেসিডেন্সি প্রিপারেশন সেম, শুধুমাত্র আপনাকে টপিক সিলেক্ট করে রাখতে হবে যে কোনটা কখন গুরুত্ব দিব আমি, শেষ। এবার আসেন, দেখেন বায়োকেমিস্ট্রিতে এটাও সেম। আপনারা একটু দেখেন মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখেন, এফসিপিএস এর 10টার মতো কোশ্চেন আসে, আবার রেসিডেন্সিতেও এরকম 10 থেকে 11টার মতো কোশ্চেন আপনি ফেস করবেন, সেম। আবার দেখেন প্যাথোলজি যদি আমরা দেখি, এইখানে প্যাথোলজির কোশ্চেন কিন্তু প্রচুর আসে। এইখানে প্যাথোলজিটা আমরা দেখি প্রায় 12 12 24 25টার মতো প্রশ্ন আসে। সেম, ইকুয়ালি পড়াশোনা সেম, কোনো পার্থক্য নাই। এইখানে প্যাথোলজিতে ডিভাইডেশন করার কোনো সুযোগ নাই যে আপনাকে কোন সিস্টেম গুরুত্ব দিতে হবে, কোন সিস্টেম দিতে হবে না, এরকম না। আপনাকে সব সিস্টেম সেম ভাবে পড়তে হবে। প্যাথোলজি আপনার রেসিডেন্সির জন্য যা পড়বেন, এফসিপিসির জন্য সেম পড়াশোনা। গেল।
এই জায়গাতে আপনার একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে এই জায়গা, এই পয়েন্ট আপনাদের মাথায় রাখতে হবে। সেটা হলো আমরা এই পয়েন্টটাকে একটু হাইলাইট করতে চাই। সেটা কি দেখেন, রেসিডেন্সিতে আপনাকে ফার্মাকোলজিটা খুব ডিটেলসে পড়তে হয়, মার্ক থাকে প্রচুর। কিন্তু দেখেন আপনি যারা এফসিপিএস সার্জারি পরীক্ষা দিবেন, তাদের প্রশ্ন হবে তিনটা বা চারটা, এইরকম কোশ্চেন ফেস করবেন। তাহলে এই কোশ্চেনটার জন্য আপনাকে এত লোড নেওয়া লাগবে? তাহলে আমরা যদি ফার্মাকোলজি টোটালি পড়ি, আপনার যখন যে এক্সামটা আগে আসবে আমরা সেইটাকে ফোকাস করে পড়াবো। সে আপনি যদি রেসিডেন্সি পরীক্ষা, এফসিপিএস পরীক্ষা দিচ্ছেন, তাহলে আমরা এফসিপিএস এ তাহলে এখানে কিন্তু আপনার একটা বার্ডেন কম থাকতেছে। কেন? কারণ আপনার এখানে লোড কম। কেন? আপনার সার্জারি যে ফার্মাকোলজি পড়বেন সেটা কোথা থেকে পড়বেন? আপনাকে এত পড়তে হবে না, সেটা পড়বেন বেলি ল্যাব থেকে। বেলি ল্যাবে যে সার্জারির যে ফার্মাকোলজি আছে, অ্যান্টিবায়োটিক্স, তারপরে আপনার অ্যানাস্থেটিক যে ড্রাগগুলো আছে, পেইন কিলার যেগুলো আছে, সেইটুকু পড়লেই আপনার এখান থেকে পড়া শেষ। তাহলে আপনাকে এত পড়াশোনা এখানে নাই। তাহলে এফসিপিএস এর ফার্মাকোলজির লোডটা আপনার কম। একটা মাথায় রাখেন, এখানে ফার্মাকোলজি আপনাকে কম পড়তে হবে, কিন্তু রেসিডেন্সিতে গিয়ে আপনাকে বেশি পড়তে হবে। তাহলে আমি রেসিডেন্সির জন্য রেখে দিলাম, এটা কম পড়বো। এখন আমি এফসিপিএস যেহেতু সামনে দিচ্ছি, তাহলে আমাকে ফার্মাকোলজি কম পড়তে হবে। দেখেন, তাহলে প্যাথোলজি আমরা বলে ফেলছি। এবার মাইক্রো আসেন। মাইক্রোতে যদি আমরা যাই, দেখেন মাইক্রোতে কিন্তু প্রচুর পরিমাণ মার্ক বোথ এফসিপিএস এবং রেসিডেন্সিতে কিন্তু আসে। তাহলে আমরা যদি বলি যে রেসিডেন্সি এবং এফসিপিএস এ মাইক্রো পড়াশোনা সেম, আপনাকে এখানে কোনো তারতম্য করার সুযোগ নাই। এইবার আসেন যে জিনিসটা আপনাকে, এই হেমাটোলজি যেটা আমরা মিন করতেছি, এটা ফিজিওলজির মধ্যে আছে, আমরা পড়ায় দিব সেম। এখন যে জিনিসটা আপনাকে ফাইনাল আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন এই যে একটা শব্দ উল্লেখ করছি ফ্যাকাল্টি, মানে কি আপনার সার্জারি ফ্যাকাল্টি, মানে রেসিডেন্সিতে এইখান থেকে 200 কোশ্চেনের মধ্যে আপনি 50টা কোশ্চেন পাবে এখান থেকে। অর্থাৎ কি, এই বই ফ্যাকাল্টি মানে হচ্ছে বেলিয়ান লাভ। তাহলে বেলিয়ান লাভ, এই যে শর্ট প্র্যাকটিস অফ সার্জারি, এই জায়গা থেকে সার্জারির যে রিলেটেড যে টপিকগুলো, এই জায়গা থেকে প্রশ্ন হবে আপনাকে এই 50টা। তাহলে এখন কথা হলো, তাহলে এফসিপিসি এরকম কোনো কিছু আমরা পড়লাম কি কিনা? এরকম কিছু আমরা পড়ি নাই। তাহলে আমরা এরকম কিভাবে পড়বো? আমরা বেইলি ল্যাবটাকে এমন ভাবে পড়বো সার্জনদের জন্য, এফসিপিএস এর জন্য, যে বেইলি ল্যাব থেকে যদি অ্যানাটমি আসে, বেইলি ল্যাবের অ্যানাটমি আমরা এখানে কভার করতে পারবো। বেইলি ল্যাবের যে ফিজিওলজি আছে, সেটা এই ফিজিওলজি হইতে পারে। বেইলি ল্যাবের যে প্যাথোলজি আছে, এই প্যাথোলজি এটার মধ্যে হইতে পারে। বেইলি ল্যাবের যে মাইক্রোবায়োলজি আছে ভিতরে, এই মাইক্রোবায়োলজি সেই মাইক্রোবায়োলজি হইতে পারে। অর্থাৎ কি, আপনাকে একই সাথে বেসিকের মাইক্রোবায়োলজি, বেসিকের প্যাথোলজি, বেসিকের অ্যানাটমি, বেসিকের ফিজিওলজি সবগুলা কিন্তু বেইলি ল্যাবের মধ্যে ইনক্লুড করা আছে। তাহলে আমরা বেইলি ল্যাবটাকে যদি চমৎকার করে পড়ে ফেলি, কারণ আমাদের যে প্রশ্নগুলো আমরা বলতেছি যে এই এফসিপিসি এর জন্য যেটা অ্যানাটমি, ফিজিও, প্যাথো, মাইক্রো, এই কোশ্চেনগুলো বেইলি ল্যাব থেকে আসতে পারে। তাহলে ওই জায়গাগুলো কি আমরা বেইলি ল্যাব পড়বো। এই বেইলি ল্যাবকে পড়ানোর জন্য আমরা যেটা রাখছি সেটা হচ্ছে ক্লিনিক্যাল ক্লাস। আমরা 22টার মতো বেইলি ল্যাবের ক্লাস করব, ক্লিনিক্যাল ক্লাস করব। সেই ক্লাসগুলোতে আমরা সবগুলো অংশ উঠাই নিয়ে আসবো। সেটা অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, সব অল এভরিথিং আমরা উঠাই নিয়ে আসবো। সেই জিনিসগুলোকে আমরা কোরিলেট করে পড়ে ফেলবো। তাহলে আমরা যদি এই 22টা ক্লাস করে ফেলি, তাহলে আমাদের বলেন তো এই ফ্যাকাল্টির জন্য আলাদা কোনো পড়া আছে? ফ্যাকাল্টির জন্য আলাদা কোনো পড়া নেই। আমাদের ফ্যাকাল্টির জন্য আলাদাভাবে কোনো পড়া নাই। তাহলে আমাদের কিন্তু এই এক পড়া দিয়েই আপনি যখন বেইলি ল্যাবের 22টা ক্লাস করতেছেন, সব পড়ে ফেলেছেন, তাহলে এটা আপনার কাছে তখন পানি পান্তা ফিল হবে। তাইলে এখন যে কথাটা, তাহলে আমরা বলছিলাম এক্সট্রা কি পড়তে হয় এফসিপিএসে। এফসিপিএসে যেটা এক্সট্রা পড়তে হয়, আমি একটু মুছে দিই তাহলে আপনাদের এটা একটু ইজি হবে। সরি। তাহলে এফসিপিএসে যেটা আপনাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে, আমি একটু ইরেজ দিয়ে মুছে দিই। তো এক্সট্রা কি পড়তে হয় এফসিপিএসে, যেটা আমরা বললাম যে আপনাকে এক্সট্রা পড়তে হবে, সেটা হলো বায়োস্ট্যাটিস্টিক্স। এখন বায়োস্ট্যাটিস্টিক্স আপনি এক্সট্রা পড়বেন কি পড়বেন? আমরা বলছি বায়োস্ট্যাটিস্টিক্সে শুধুমাত্র আপনি একটা লেকচার, 3টা লেকচার শিটকে দেখে 3টা ক্লাস করবেন। সেই 3টা ক্লাসে 2 থেকে 3টা ক্লাস এই প্রশ্ন আসবে, সেই 2-3টা প্রশ্নের জন্য আপনাকে এক্সট্রা পড়তে হবে। কিন্তু মনে রাখেন, আমরা বলছি যে এখানে কিন্তু আপনার হচ্ছে বা এই যে ফার্মাকোলজির লোড কম। অর্থাৎ আমি যদি ব্যালেন্স করে বলতে চাই যে রেসিডেন্সিতে ফার্মাকোলজিটা বেশি পড়তে হচ্ছে, যেখানে ফার্মাকোলজি এফসিপিএস কম পড়তে হচ্ছে, তাহলে এখানে সেটা পুষায় দিচ্ছে কে? বাই স্ট্যাটিস্টিক্স আপনাকে একটু পড়তে হচ্ছে। তার মানে আমরা যেটা বলতেছি, ব্যালেন্স করলে দুইটা সেম, মানে পড়াশোনার লোডটা, চাপটা সেম, সেম পড়াশোনা, আলাদাভাবে কোনো ধরনের ডিফারেন্স নাই কাদের ক্ষেত্রে। আমি বলছি কিন্তু সার্জারি কথা, আমি বলতেছি সার্জারি কথা, মোটামুটি টোটালি 80% সেম। এখন আপনি কিভাবে পড়াশোনা করবেন আমি বলছি, একটা ধারণা দিলাম।
আমরা একটু ফার্স্ট যাবো এখন। অ্যানাটমি যেহেতু পড়বেন, যখন অ্যানাটমি পড়বেন আমরা বলছি আমাদের পড়াশোনা মূল হবে হচ্ছে শীট বেস। সাথে একটা বই রাখবেন, যারা নতুন শুনছেন একটা মূল বই পড়ার টেবিলে রাখবেন, সেটা হচ্ছে BD 84, এটা খুবই চমৎকার একটা বই, এটা পড়ার টেবিলে রাখবেন। সাথে কি, প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিসের জন্য কিওয়ার্ল্ড বই পাওয়া যায়, আমাদের FCPS এবং রেসিডেন্সি দুইটারই কিওয়ার্ল্ডের মাস্টার কোশ্চেন বুক পাওয়া যায়। সেই কোশ্চেনগুলো আপনাকে সলভ করতে হবে, তাইলে আর কিছু লাগবে না। তাহলে অ্যানাটমি যখন পড়বেন, অ্যানাটমির জন্য শীট বেস করে পড়াশোনা করবেন, ক্লাস করবেন, কোশ্চেনগুলো সলভ করবেন, আর যেটা পড়বেন সেটা ইমেজ দেখে দেখে পড়বেন, শেষ। রেসিডেন্সি পরীক্ষা একটা ডাটা দেখাইতে চাচ্ছি, যে রেসিডেন্সি পরীক্ষা হয় কি, প্রিভিয়াস কোশ্চেনটা প্রচুর পরিমাণ রিপিট হয়। তাহলে আপনাকে এই যে আপনাকে কিছু প্রশ্ন ভালোভাবে সলভ করে রাখতে হবে, সেটা কি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। রেসিডেন্সি পরীক্ষা যাই দেখেন না কেন, যা কোশ্চেন আসুক, প্রিভিয়াস কোশ্চেনটা রিপিট হয়, তাহলে আপনাকে কোশ্চেন সলভটা এভাবে ভালোভাবে করতে হবে। ঠিক ফিজিওলজি পড়ার সময় এভাবে পড়বেন, লেকচার শিট বেস করে আপনি ক্লাস করবেন, কোশ্চেন সলভ করবেন, একটা মূল বই বই পড়ার টেবিলে রাখবেন, সেটা হচ্ছে জ্ঞানন ফিজিওলজি। সেটা হচ্ছে আপনাকে একটা হেল্পিং হ্যান্ড হিসেবে কিন্তু আমি বলছি। বায়োকেমিস্ট্রি ঠিক আমরা লেকচার শিট করব, সাথে ক্লাস করব, কোশ্চেন সলভ করব, একটা বই রাখবো, সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি বইটা আমাদের পড়ার টেবিলে থাকবে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা আমি বলছি যে রেসিডেন্সিতে কিন্তু প্রচুর পরিমাণ কোশ্চেন রিপিট হচ্ছে। তো প্যাথোলজির ক্ষেত্রে এরকম লেকচার শিট, সাথে ক্লাস, সাথে আমরা বলছি রবিনস প্যাথোলজি কোশ্চেন, সরি মূল বইটা আপনার পড়ার টেবিলে থাকবে, কোশ্চেন সলভের বই থাকবে, ঠিক আছে। তারপরে দেখেন মাইক্রোবায়োলজি, সেম কথা, মাইক্রোবায়োলজির জন্য লেকচার শিটের পাশাপাশি বই, যেটা আমরা বলছি লেন্সের মাইক্রোবায়োলজি বইটা থাকবে, সাথে কোশ্চেন সলভের বই থাকবে, শেষ। এখন ফার্মাকোলজি, যেটা আমরা বলছিলাম, ফার্মাকোলজির জন্য তেমন কোনো বই পড়ার দরকার নাই, চাইলে ভীষণ ফার্মাকোলজিটা পড়ার টেবিলে রাখতে পারেন, খুব বেশি ম্যান্ডেটরি না, আমি আবার বলছি। তাহলে আপনাদের পড়াশোনা হবে লেকচার শিট বেস, সাথে কোশ্চেন সলভ। তো এইবার আসেন যেটা আমরা ফাইনাল কথা বলতে চাই, সেটা হচ্ছে ফ্যাকাল্টি। সেই ফ্যাকাল্টিতে যেটা আমরা বলছিলাম, এই বেলি ল্যাবটা আমরা হচ্ছে টোটালি আমরা হচ্ছে খুব ভালোভাবে ক্লিনিক্যাল বেস করে আমরা হচ্ছে 22টা ক্লাস আপনাকে নিব। সেটা হচ্ছে FCPS এর ক্ষেত্রে, FCPS এর জন্য 22টা ক্লাস, এই বেসিকের ক্লাসের পাশাপাশি প্যারালালি চলতে থাকবে। যেমন বেসিকের ক্লাস কি কি আমরা বলছিলাম, যে এই যে অ্যানাটমি, ফিজিও, প্যাথো, মাইক্রো, ফার্মা, এগুলো হচ্ছে বেসিক সাবজেক্ট। এই বেসিক সাবজেক্টগুলোর মধ্যে এই প্যারালালি আমরা সব সময় পুরা সময় আপনার জার্নিটাতে আমরা বেলি ল্যাব পড়াবো। কেন? কেননা আপনি FCPSও দিবেন, বা আপনি FCPS এর পরে রেসিডেন্সি দিবেন। তাহলে আমরা যখন এই প্যারালালি এই বেলি ল্যাব পড়াবো, তখন আপনার দুইটা অ্যাডভান্টেজ হবে। একটা হচ্ছে কি, আপনার রেসিডেন্সির জন্য ফ্যাকাল্টি 50 কাভার হয়ে যাবে, সাথে একজন ভালো ক্লিনিশিয়ান আপনি হইতে পারবেন। কিভাবে? এই বেলি ল্যাবের মধ্যে এত সুন্দর চমৎকার ইনফরমেশন আছে, যেগুলো পড়লে শুধু আপনার এক্সামে কাজে দিবে এমনটা না, আপনার পরবর্তীতে লাইফে সার্জন হইতে গিয়ে এই বইটা আপনাকে পড়তেই হবে, পড়তেই হবে, পড়তে হবে। ইভেন আমাদের স্যার ম্যাডামরা বুড়া হয়ে গেছে, প্রফেসর হয়ে গেছে, তারাও এখনো বেইলি ল্যাব পড়ে। তাহলে বেইলি ল্যাবের মধ্যে এমন কিছু নির্যাস আছে, আপনাকে পড়তে হবে। তাহলে এখন এইটাকে কিভাবে পড়বো? প্রায় 1700 পৃষ্ঠার যদি বই চিন্তা করি, তাহলে এক্সামের জন্য তো আর 1700 পৃষ্ঠা আমরা পড়বো না। এইটাকে আমরা দাগায় দাগায় হাইলাইট করে মার্ক করে করে আপনাদেরকে পড়াবো, কোনটুকু এখন আপনার এক্সামের জন্য লাগবে। বোথ FCPS রেসিডেন্সি দুইটাই কাভার হবে, সেই ক্লিনিক্যাল ক্লাসের মধ্যে হয়ে যাবে। যখন আপনি দেখবেন যে ক্লাস করে শেষ হয়ে যাবে, তখন দেখবেন যে আপনার দুইটাই কাভার হচ্ছে। তাইলে এইটা আপনাকে মনে রাখতে হবে, এটার জন্য আপনাকে কি করতে হবে, ভালো ক্লাস করতে হবে। তো আমাদের চমৎকার বেলি ল্যাবের ক্লাস হয়। তো আমরা কিভাবে এখন একটু আপনাকে বোঝানোর চেষ্টা করি, দেখেন কম্বাইন্ডের আমাদের আসলে প্ল্যানটা কি কি করি আমরা। আমাদের প্ল্যান দুইটা, সার্জারিতে আমরা বলছি, দেখেন আমাদের দুইটা পোর্শনের ক্লাস, একটা বেসিক আর একটা হচ্ছে ক্লিনিক্যাল। বেসিক একটা ক্লিনিক্যাল, বেসিকের ক্লাস আপনাদের এভাবে শুরু হবে, আমরা একটা ডেমো জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। যে বেসিকের ক্লাস শুরু হবে, আপনাদের এরকম বেসিকের ক্লাস চলতে থাকবে প্যারালালি, এরকম চলতেছে। এর পাশাপাশি আপনাদের প্যারালালি আমরা ক্লিনিক্যাল ক্লাসগুলো নিব এইভাবে। কি ক্লাস? যেমন আমরা বলছিলাম আমাদের জন্য সার্জারির জন্য বেলিলাম, যারা মেডিসিন আছেন তারা ডেভিডসন, যারা গাইনির আছেন তাদের অবস অ্যান্ড গাইনির জন্য যে ডিসি দত্ত বা জ্যাপকট আছে, সেইটার প্যারালালি ক্লাসগুলো আপনার চলতে থাকবে। কি হবে? একদিকে আপনি বেসিকের যেটা আমরা বললাম রেসিডেন্সির 150 কোশ্চেনের প্রস্তুতি হয়ে যাচ্ছে, এইদিকে ফ্যাকাল্টির আপনার 50টা কোশ্চেনের প্রিপারেশন হয়ে যাচ্ছে। আবার আমরা যদি বলি FCPS পার্ট 1-এর এই যে বেসিকের যে পুরাটার এইদিকে প্রিপারেশন হচ্ছে, প্লাস আপনার বেলি ল্যাব থেকে সব অংশের থেকে প্রশ্ন হতে পারে, অ্যানাটমি, ফিজিও, প্যাথো, মাইক্রোফার্মা, এই অংশটুকে আমরা এই যে সিনারিও বেসড গুলা কোশ্চেনগুলো আমরা অ্যানালাইসিস করে যখন পড়াবো, তখন আপনি কিন্তু এইখানে পড়াটা হয়ে যাচ্ছে। আলটিমেটলি মানে মোর অর লেস আমরা যদি বলি 80 to 80% আপনাকে কোনো ধরনের
মানে আলাদা কোনো প্রিপারেশন নাই। সেটা আপনি যে ধরনের এন্ট্রান্স এক্সাম দেন না কেন, সেটা বাইরে এক্সাম হলেও, সেটা এমআরসিএস যদি দিতে চান, আপনার পড়াশোনা কিন্তু সেম। এই স্টাডি মেটেরিয়ালগুলো এর বাইরে আর কিচ্ছু নাই নাই নাই, মাথায় রাখতে হবে। তাহলে ফাইনাল যে আমার কথা হচ্ছে যে এফসিপিএস এবং রেসিডেন্সি যদি স্পেশালি সার্জারিতে ক্যারিয়ার করতে চান, তাহলে ক্ষেত্রে অলমোস্ট 80% আপনার সেম প্রিপারেশন, আপনার প্রিপারেশনে কোনো চেঞ্জ নাই। তাহলে আমি কেন এক্সট্রাভাবে টাকা খরচ করব, এক্সট্রাভাবে আমার সময় নষ্ট করব, এক্সট্রাভাবে একটা ব্যাচে গিয়ে আলাদাভাবে নিজেকে ওরিয়েন্টেড করব, নিজেকে অ্যাডাপ্ট করব? এগুলো কিছু কোনো দরকার নেই। আপনি একটা ব্যাচে ঢুকে যান, ঢুকে গেলে কি হবে, আপনার দেখবেন যে স্মুথলি আপনার এই একটা প্রিপারেশন মানে লেভেল তৈরি করে পরীক্ষা দিয়ে ফেলে দেখবেন যে যে কোনো একটা না একটা আপনি সফল কাম পাবেন, অথবা আপনি দুইটাই উভয় মানে এফসিপিএস এবং রেসিডেন্সি দুইটাতেই সফল কাম পাবেন ইনশাআল্লাহ। এখন আমি ফাইনাল শেষ করা মানে আমাকে এই যে থ্যাঙ্কস ফর ইয়োর পেশেন্ট শেয়ারিং, আমাকে এই কষ্ট করে শোনার জন্য। আমি এখন একটা মিনিট সময় নিব, সেটা হচ্ছে যে অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই আমি তো এফসিপিএস শুধু দিব, অনেকে প্রশ্ন করতে পারে না আমি শুধু রেসিডেন্সি দিব। আমি বলি যে এফসিপিএস রেসিডেন্সি দুটোই দেওয়া উচিত, সময়ের এটা একটা চাহিদা। আমরা আপনারা যারা ফ্রেশার্স আছেন তাদের জন্য আমি অবশ্যই বলবো যে দুইটারই কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। তো এই জন্য আমি বলবো যে আপনার দুইটা এক্সামের একটা আলাদাভাবে চিন্তা করা উচিত যে আমি দুইটা পরীক্ষা দিয়ে রাখবো, আপনার যেটা আপনার জন্য সুইটেবল হবে পরবর্তীতে সেইটাতে আপনি রান করবেন। কিন্তু আমি মনে করি দুইটাই দেওয়া উচিত, অ্যাজ এ ডক্টর হিসেবে দুইটাতেই পরীক্ষা দেওয়া উচিত, দুইটাতেই একটা আলাদা একটা ফিল নেওয়া উচিত যে কোনটাতে কিরকম। তো আমি একটু আর 2 মিনিট সময় নিয়ে শেষ করি। এফসিপিএস পরীক্ষাটা হচ্ছে আমরা, এটাও একটা লং কোর্স 5 বছর, রেসিডেন্সিটাও কিন্তু 5 বছরের কোর্স। ঠিক আছে, দেখেন দুইটাই কিন্তু 5 বছরের কোর্স। তো দুইটাতেই স্ট্রাকচার কারিকুলাম আছে, কিন্তু রেসিডেন্সি পরীক্ষাটা এফসিপিএস এর তুলনায় বেশি স্ট্রাকচার। অর্থাৎ কি, ঠিক আপনার এমবিবিএস লাইফে যেভাবে পড়াশোনা করে আসছেন, আপনার 3 মাসে যে এই আইটেম কার্ড টার্ম প্রপ দিতেন, ঠিক এরকম ভাবে এখানে আপনার ক্লাস এরকম প্রতিদিন মানে মাসের শেষে 3 মাস শেষে অ্যাসেসমেন্ট পরীক্ষা, মানে সেই আবার আপনার শর্ট কেস লং কেস ভাইবা সব কিছু রিটেন অসপি সব দিবেন। কিন্তু এফসিপিএস এর ক্ষেত্রে কিন্তু এরকম সুযোগ নাই। আপনি এফসিপিএস এর শুধুমাত্র পাশ করে গেলেন, বছরের 2 বছর শেষ করে মাঝখানে একটা পরীক্ষা দিবেন, আবার 3 বছর শেষ করে একটা পরীক্ষা দিবেন। এই মাঝখানে আপনার কিন্তু অ্যাসেসমেন্ট হবে না। অর্থাৎ এইখানে আমি যেটা একটু, এটা শব্দটা এরকম বোঝায় যে আপনার কিন্তু অভিভাবকহীন থাকেন মোটামুটি। হয়তো আপনি অনেক কাজ করবেন, কিন্তু আপনার যে আপনাকে যে সুপারভাইজ করা এরকম কিন্তু উম, আপনি খুব কম পাবেন। কিন্তু রেসিডেন্সি পরীক্ষা এটা আপনাকে খুব হাইলি সুপারভাইজ করা হয়। ঠিক আছে, দ্বিতীয় কথা হচ্ছে দুইটাতেই ওয়ার্কিং এনভায়রনমেন্ট আছে, কিন্তু এফসিপিএস এ ওয়ার্কিং লোডটা কিন্তু একটু মোটামুটি মনে রাখতে হবে বেশি। কেন? কারণ ওইখানে কিন্তু আপনাকে ওনারা যে জিনিসটা চায় সেটা হচ্ছে আপনার হচ্ছে আউটপুটটা চায়, অর্থাৎ আপনি কি কাজ কতটুকু করতেছেন সেই জিনিসটা আপনাকে, কারণ আপনার ট্রেনিংগুলো সাধারণত মেডিকেল কলেজগুলোতে নেওয়া হয়, তো ওইখানে ওয়ার্কলোডটা খুব বেশি থাকে। এই জন্য আপনার পড়াশোনাটার পরিবেশটা একটু কম থাকে, মনে রাখতে হবে। এফসিপিএস রেসিডেন্সিতে দুটাতেই অনারিয়াম দেওয়া হয় 35K, অর্থাৎ 35,000 টাকা এখন দুইজন দেওয়া হয়। তবে এফসিপিএস এর একটা ডিসঅ্যাডভান্টেজ, যেটা হচ্ছে 6 মাস পর পর দেওয়া হয়, কিন্তু রেসিডেন্সি আপনি মান্থলি পাবেন, এটা মাথায় রাখবেন। সব থেকে বড় পার্থক্য যেটা এফসিপিএস এবং রেসিডেন্সিতে, অনেকের একটা স্বপ্ন থাকে যে আমি অমুক ইনস্টিটিউটে, আমি অমুক সাবজেক্টে অমুক স্যারের আন্ডারে ট্রেনিং করব। ঠিক আছে, এটা একটা থাকে। তো দেখা যায় কি, এই রেসিডেন্সি পরীক্ষাটা কিন্তু একেবারে ফিক্সড, আপনার যে ইনস্টিটিউটে চান্স পাবেন, যে সাবজেক্টে চান্স পাবেন, ওই সাবজেক্টটাই 5 বছর ক্যারি করতে হবে। কিন্তু এফসিপিএস এ কিন্তু এরকম ফিক্সড না। আপনি গভর্নমেন্ট হন প্রাইভেট হন, চাইলে আপনার ইনস্টিটিউট চেঞ্জ করতে পারেন, আপনার প্রতিষ্ঠান চেঞ্জ করতে পারেন, আপনার মেন্টরকে চেঞ্জ করতে পারবেন। কিন্তু রেসিডেন্সি পরীক্ষা এরকম কোনো সুযোগ নাই, মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে মূল পার্থক্য। সব থেকে মানে রেসিডেন্সি পরীক্ষার জনপ্রিয়তা সব থেকে বেশি কাদের ক্ষেত্রে? গভর্নমেন্টের ক্ষেত্রে। কেন? তারা চাইলে এই যে উপজেলা থেকে বের হয়ে, উপজেলাতে থেকে মেডিকেল অফিসার থেকে বের হয়ে একটা এই যে মেডিকেল কলেজে বা এই বিভিন্ন ইনস্টিটিউটে চলে আসার একটা প্রবণতা থাকে, এইটা বের হওয়ার একটা ওয়েটা হচ্ছে রেসিডেন্সি। কারণ এফসিপিএসে আপনাকে যাইতে গেলে আপনাকে ট্রেনিং পোস্ট থাকতে হবে, যেহেতু গভর্নমেন্ট আপনাকে ওই হসপিটাল ট্রেনিং পোস্ট না থাকলে কিন্তু আপনি ঢুকতে পারবেন না। হয়তো বা থাকলেও একটা সিটের বিরুদ্ধে 10 জন আছে ট্রেনিং পোস্ট চাহিদাকারী, সেক্ষেত্রে দিতে পারে না। সো এই জন্য তাদের জন্য সব থেকে প্রিফারেন্স হচ্ছে রেসিডেন্সি। তো এফসিপিএস রেসিডেন্সি দুইটার কিন্তু কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। কিন্তু আমি যেটা মনে করি যে প্রত্যেকজন ডক্টরকে দুইটা পরীক্ষায় দেওয়া উচিত। আপনার পরবর্তীতে সময় নিয়ে ডিসিশন নেবেন, কেননা দেখবেন যে একটা সময় গিয়ে রেসিডেন্সি শেষ করে আপনি চাইলে কিন্তু 3 বছর গিয়ে আবার পরবর্তীতে এফসিপিএসটাকে ক্যারি রান করে আপনার দুইটা ডিগ্রি অর্জন করা সম্ভব।
তো এই জন্য দিয়ে রাখা ভালো। দিয়ে রাখলে হয়তো অথবা যারা প্রাইভেটলি প্রাইভেট যারা ঢুকবেন তাদের ক্ষেত্রে কি হবে, যে মনে হলো না আমি এখন এটা লোড নিতে পারতেছি না বা এটা আমার ভালো লাগতেছে না, তখন কিন্তু আপনি শিফট করে আপনার আর একটা ট্রেনিং কিন্তু মানে কন্টিনিউ করতে পারবেন। যেটা শুধু একটাতে ফোকাস থাকলে হবে কি, আপনি কিন্তু আবার জবলেস হয়ে যাবেন, আপনি কিন্তু হোপলেস হয়ে যাবেন, আপনাকে আবার নতুন করে প্রিপারেশন শুরু করতে হবে। তো এই জন্য আমি বলি যে যেহেতু যারা প্রিপারেশন শুরু করবেন তারা প্রথমে শুরু করে একেবারে শেষ পর্যন্ত শেষ করে দিয়ে, মানে পোস্ট গ্রাজুয়েশনের এন্ট্রি এক্সামগুলো একেবারে ধারাবাহিকভাবে শেষ করে ফেলা উচিত। পরবর্তীতে গিয়ে আপনি যেটা চুজ করেন না করেন, আপনি পরবর্তীতে সেটা ক্যারি করবেন। তো এই কথাগুলা দিয়ে আমি আমার কথাগুলো শেষ করছি। আমাদের মাঝে আরো চমৎকার কথা বলবেন। তো আমাদের মাঝে আরো মেন্টর আছেন, তো ওনারা ওনাদের রেসপেক্টিভ সাবজেক্টগুলোর মধ্যে যে যে জিনিসগুলা বলবেন, তো আমরা সেগুলো শুনবো। তো আপনার যারা সার্জারিতে ক্যারিয়ার করতে আগ্রহী তাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন চ্যাট বক্সে, বা আমাকে সরাসরি করতে পারেন, আমি আপনাদের উত্তর দেওয়ার জন্য আছি। সার্জারি ফ্যাকাল্টির ওরিয়েন্টেশন। আচ্ছা। সালাম আলাইকুম। আমাদের যারা হচ্ছে মেডিসিন এবং ডার্মা আছেন, এই দুই ফ্যাকাল্টি বাদে সবার জন্য হচ্ছে বেসিক শিডিউল এটা। আমাদের এই ব্যাচটার রেসিডেন্সি এবং জুন কম্বাইন্ড ব্যাচের সার্জারি, তারপর হচ্ছে রেডিওলজি, অপথ্যালমোলজি, তারপর পেডিয়াট্রিক্স, অন্যান্য যে ফ্যাকাল্টি আছে ফিজিক্যাল মেডিসিন, আর হচ্ছে অ্যানেস্থেসিওলজি, এই সবগুলো ফ্যাকাল্টির জন্য হচ্ছে গাইনির সহ বেসিক শিডিউল এইটা। এই এই শিডিউলে সবাই বেসিক ক্লাসগুলো করবেন এখন। আহ, আর হচ্ছে যার যার ভর্তির পর সবাইকে হচ্ছে ইনবক্সে শিডিউল দিয়ে দেওয়া হয়েছে। আমাদের 26 তারিখ থেকে বেসিক ক্লাস শুরু হচ্ছে, পাশাপাশি ক্লিনিক্যাল ক্লাস চলবে স্যার। হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে ইনবক্সে নক দিন, সমস্যা নেই। সবার সাথে আমার হচ্ছে শিডিউল দেওয়া সবার ইনবক্সেই। আশা করি কারো কোনো প্রবলেম নাই। সবাইকে গ্রুপের লিঙ্কও দিয়ে দেওয়া হয়েছে, আমাদের ওয়েবসাইটও ওকে করে দেওয়া হয়েছে। যে কোনো ইস্যুতে আমাকে নক দিবেন। আমি হচ্ছি কমেন্ট বেস এক্সিকিউটিভ নাজমুস সাকিব। আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারটা 089963836। এই নম্বরে সবাই নক দিলে আমাকে পাবেন ইনশাল্লাহ। আর আর আমি যার আপনাদের কম্বাইন্ড ব্যাচের জি কোঅর্ডিনেটর হিসেবে থাকবো, পুরো জার্নিতে আমি আপনাদের সাথে থাকবো। আমি আবার বলছি, আমি ডক্টর মোহাম্মদ আরিফুল ইসলাম। আপনারা যে কোনো সময় আমাকে হোয়াটসঅ্যাপ বা যে কোনো সাকিব ভাইয়ের মাধ্যমে সবসময় 24 আওয়ার মানে আমাদের সাথে কন্ট্যাক্ট করার সুযোগ আছে। আমরা চ্যাট বক্সে থাকবো আপনাদের সাথে সব সময়। আপনাদের যে কোনো সমস্যা, সেটা পড়াশোনা কেন্দ্রিক যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন। আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার হিসেবে আমরা আপনাদেরকে পুরা জার্নিতে যতটুকু হেল্প করার সর্বোচ্চ আমরা সেটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আমরা আপনাদের সবসময় পাশে আছি ইনশাল্লাহ। স্যার, একটা কোশ্চেন আসছে এখানে হচ্ছে আসসালামু আলাইকুম, সার্জারি ফ্যাকাল্টির যে সাবজেক্টগুলো আছে ওইটা কি মার্কের উপর ডিপেন্ডেন্ট? আচ্ছা, একজন প্রশ্ন করছেন, বেলাল আবেদিন ভাইয়া। তো সেটা আমি একটু বলি, সেটা হচ্ছে এফসিপিএস তো আসলে আপনাদের মার্কের কোনো এক্সাম না। তো রেসিডেন্সি পরীক্ষাটা হচ্ছে আপনার হচ্ছে কম্পিটিটিভ এক্সাম, যেটা আমরা বললাম। যে আমি একটা এক্সাম্পল দিই, শুধুমাত্র আমার সাবজেক্টটা দিয়ে দিচ্ছি। সে আমার ইউরোলজি সাবজেক্টের, মানে এই সাবজেক্টের হচ্ছে টোটাল সিট আছে সারা বাংলাদেশে ধরেন 22 থেকে 24টা। এই 24টা হচ্ছে বিভিন্ন ইনস্টিটিউটে ভাগ করে দেওয়া আছে। যেমন আমার বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে 8টা সিট আছে, ঢাকা মেডিকেলে 6টা আছে। তো এই যে নিগডুতে, যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ, এরকম 6টা সিট আছে ঢাকা। তারপরে চিটাঙে 4টা আছে, সিলেটে 2টা আছে। তো এইভাবে করে আছে, তো টোটাল 24টা সিট আছে। এখন যারা ইউরোলজিতে ক্যারিয়ার করতে আগ্রহী, ইউরোলজিতে পরীক্ষা দিবেন, সেই পরীক্ষার্থীর সংখ্যা যারা যতগুলা থাকবে, ওই মানে আপনি চুজ করবে, এরা এই সাবজেক্টটা চুজ করে পরীক্ষা দিচ্ছে। তো ওই সাবজেক্টে যারা যারা পরীক্ষা দিবে দুইটা ভাগে ভাগে হবে, একটা হচ্ছে গভর্নমেন্ট, একটা হচ্ছে প্রাইভেট। তো এই যে আমরা বললাম 24টার মধ্যে ভাগ করা থাকবে, অর্ধেক হবে প্রাইভেট, অর্ধেক গভর্নমেন্ট। তো যদি আমরা ভাগ করি তাহলে 12টা। এই 12টা সাবজেক্টে যদি প্রাইভেট যারা থাকবে, তারা এই প্রাইভেটে যারা থাকবে প্রত্যেকের সাথে কম্পিটিশন হবে। এই কম্পিটিশন করে টপ 12 যারা হবেন তারাই শুধুমাত্র চান্স পাবেন এই রেসিডেন্সিতে। এখন কথা হলো কোন ইনস্টিটিউটে চান্স পাবেন, এটা কিভাবে ঠিক হবে? তো যখন আপনি, মানে আপনি যখন পরীক্ষা দিবেন, যখন ফর্ম ফিল আপ করবেন, তখন এরকম আপনি ইনস্টিটিউশন চয়েস দেওয়ার, সিরিয়াল নাম্বার দেওয়ার সুযোগ আছে, যে আপনি এইটা ফার্স্ট চয়েস, এটা সেকেন্ড চয়েস, এটা থার্ড চয়েস। তো এটা কি হবে, আপনার মেরিট লিস্টের উপর ডিপেন্ড করে এই ইনস্টিটিউটটা ভাগ করে দেওয়া হবে, ঠিক মেডিকেল অ্যাডমিশনের মতোই। অর্থাৎ আপনাকে এখানে মার্ক ভ্যারি করবে। অর্থাৎ আপনারই একজন পাশের বন্ধু হয়তো সে মানে পেডিয়াট্রিক সার্জারিতে ক্যারিয়ার করবে, সে পেডিয়াট্রিক সার্জারিতে পরীক্ষা দিচ্ছেন, আপনি ইউরোলজিতে বা আপনি অর্থোপেডিক্সে। তাহলে অর্থোপেডিক্সে আপনি 180 পেয়েও চান্স পান নাই, কিন্তু দেখা গেছে কেউ পেডি সার্জারিতে পরীক্ষা দিছে, সে 150-এ চান্স পেতে পারে।
এই প্রশ্নটা হচ্ছে কে কোন সাবজেক্টে পরীক্ষা দিচ্ছে এইটার উপর ডিপেন্ড করে তাদের মার্কের ভেরিয়েশন হয়, চান্স হয়। যেটা এফসিপিএসে এরকম কোনো কিছু হয় না। এফসিপিএসে আপনি 300 মার্কসের মধ্যে 210 পান, আপনি যে সাবজেক্টেই পরীক্ষা দেন না কেন সেই সাবজেক্টে আপনি পাশ করে যাবেন। ঠিক আছে? ক্লিয়ারলি বুঝতে পারছেন ভাইয়া? ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আছেন আর সবার আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, একটা কোশ্চেন আসছে। সার্জারি ফ্যাকাল্টির যে সাবজেক্ট গুলো আছে ওটাকে মার্কের উপর ডিপেন্ডেন্ট কিনা, এটা জিজ্ঞেস করছেন একজন। হ্যাঁ, এটা তো উত্তর দিলাম। ঠিক আছে, আমাদের ডক্টর নাজমুন নাহার রিফাত ম্যাম আমাদের সাথে আছেন। ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। যে আপনি শুরু করতে পারেন ম্যাম। জি। আচ্ছা, ঠিক আছে, আমি একটু স্লাইড শেয়ার দিই। আচ্ছা, স্লাইড শেয়ার হচ্ছে। আমি শুরু করি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর নাজমুন নাহার। আমি গাইনি রেসিডেন্সি কোর্সে আছি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে, ফেজ বি তে। তো আজকে যারা আমাদের কম্বাইন্ড ব্যাচ ওরিয়েন্টেশন প্রোগ্রামে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আমার যে গাইনি পার্ট আছে এটা নিয়ে আমি একটু কথা বলবো। এফসিপিএস এবং রেসিডেন্সি দুইটার ক্ষেত্রে আসলে আমরা কেন কম্বাইন্ডলি প্রিপারেশন নিব, বা এর সুবিধা অসুবিধাটা কি, অথবা গাইনির জন্য আমার আলাদা কি করে আহ, কিছু মানে আলাদা কিছু ব্যাপার আছে কিনা বা কি, এটা নিয়ে কথা বলবো। তো আরিফ ভাই অলরেডি আমার মানে বেসিক যে রেসিডেন্সি এবং এফসিপিএস এর যে ব্যাপারগুলা, কি পার্থক্য বা কি ট্রেনিং কি, এগুলা ভাইয়া কিন্তু একেবারে ডিটেলসে সম্পূর্ণ বলে গেছেন। তারপরেও যারা হয়তো নতুন জয়েন করছেন বা পরে জয়েন করেছেন, তাদের জন্য আমি একটু শর্টকাটে আবার একটু রিভিউ করছি যে রেসিডেন্সি এবং এফসিপিএস এর বেসিক যে পার্থক্যটা বা হচ্ছে কোনটা কি, বা আজকের যে আমাদের কম্বাইন্ড ব্যাচ প্রিপারেশনের যে উদ্দেশ্যটা, এই যে ছোট্ট আমাদের যে আজকের আহ, যে সেমিনারটা, এটার উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে মানে এটা বোঝানো যে আপনি কেন কম্বাইন্ডলি প্রিপারেশনটা নিবেন, বা এটার হচ্ছে যে আপনার মূল আহ, সুবিধাটা কি সেটা। যদি এটা আপনি বুঝতে পারেন, আপনার যদি গোল মানে ফিক্স থাকে, দেন আপনি কিন্তু ভালো প্রিপারেশন নিতে পারবেন। আবার অনেকে ভাবেন যে আমি শুধু রেসিডেন্সি দিব, এফসিপিএস দিব না, বা শুধু এফসিপিএস দিব রেসিডেন্সি দিব না, তাহলে আমি কোনো কম্বাইন্ডলি প্রিপারেশন নিব, বা পড়াশোনার একটু তো পার্থক্য আছে, তাহলে আমি কেন এক্সট্রা এগুলা পড়বো। কিন্তু আসলে ব্যাপারটা কি, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য যে আজকের এই সেশনটা করার পরে আপনারা যেন এই ব্যাপারগুলা ক্লিয়ার থাকেন, এবং আপনারা একটা ফিক্সড আপনাদের একটা মানে আপনাদের যে গোলটা সেটা ফিক্স করতে পারেন যে হ্যাঁ আমি কম্বাইনলি নিব, বা হচ্ছে আমি কিভাবে পড়াশোনাটা আমার আগাবো। আচ্ছা, ফার্স্টে আমি হচ্ছে রেসিডেন্সির কিছু ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছেন, ভাইয়া অলরেডি এগুলো বলেছেন, তাও আমি একটু বলছি যে আপনার পরীক্ষা, আমাদের রেসিডেন্সির সেশন শুরু হয় প্রত্যেক বছর মার্চের 1 তারিখ থেকে। তো যে ডেডলাইনটা ওটা ধরা হয় আপনার ফেব্রুয়ারির 28 বা 29 সেই তারিখটাকে, যে ওর মধ্যে আপনার ডিউরেশন গুলা, মানে যদি আপনি ইন্টার্ন করার পরে নেক্সট বছরের ফেব্রুয়ারির 29 তারিখের মধ্যে আপনার 1 বছর কমপ্লিট হয়, তাহলে আপনি সেই বছর রেসিডেন্সি দিতে পারবেন। আর যদি এমন হয় যারা হচ্ছে জুন জুলাই বা মে তে ইন্টার্ন কমপ্লিট করেছেন, তারা এই বছরের রেসিডেন্সিটা দিতে পারবেন না, তার পরের বছরেরটা আর কি আপনাকে ধরতে হবে। হ্যাঁ, এরকম। কিন্তু এফসিপিএস এর ক্ষেত্রে আবার এরকম কোনো আপনার বাধা ধরার নিয়ম নাই, বা হচ্ছে ডিউরেশন এরকম নাই। আচ্ছা, তারপরে আপনার ওই যে যেটা বললাম যে ইন্টার্নির কমপ্লিট করার পরে আপনার হচ্ছে একটা 1 বছরের গ্যাপ থাকতে হবে। আপনার পার্মানেন্ট রেসিডেন্স মানে বিএমডিসি নাম্বার থাকতে হবে। যারা প্রাইভেট মানে গভর্নমেন্ট জবে আছেন তাদের 2 বছর আপনার হচ্ছে আপনার জবটা ডিউরেশন কমপ্লিট থাকতে হবে। বা যারা হচ্ছে বাংলাদেশ মানে
বিএসএমএমও তে ক্যান্ডিডেট হিসেবে থাকেন, মানে মেডিকেল অফিসার, তাদের ক্ষেত্রেও সেম। আর হচ্ছে যারা কিছু বিসিএস এর রিমোট এরিয়া আছে, ওইসব জেলা এলাকায় যারা থাকেন, বা বেসিক সাবজেক্ট কিছু কিছু আছে, অ্যানেস্থেসিয়া আছে, এগুলাতে যারা পরীক্ষা দিবেন তারা 1 বছর পরেই পরীক্ষা দিতে পারেন। আর রেসিডেন্সির ক্ষেত্রে একটা এজ লিমিটের ব্যাপার আছে, সেটা হচ্ছে 45 ইয়ার্স। ঠিক আছে। আচ্ছা, এখন আসেন কোর্স ডিউরেশন। এমএস এফসিপিএস দুইটারই হচ্ছে 5 বছরের ডিউরেশন। এমএস এর ক্ষেত্রে আপনার প্রথম 2 বছর ফেজে, তারপরে ফেজে ফাইনাল দিয়ে আপনি ফেজ বি তে জয়েন করবেন। আর এফসিপিএস এর ক্ষেত্রেও 5 বছর। ওরা হচ্ছে এখন কয়েক বছর ধরে যেটা শুরু হয়েছে, 2 বছর পরে একটা মিড টার্ম এক্সাম দিতে হয়, দিয়ে আপনি আপনার হচ্ছে পরের যে 3 বছরের মেইন ট্রেনিং সেটাতে যাবে। যারা হচ্ছে মানে সাব স্পেশালিটিতে দেয়, তারা প্রথম 2 বছরটা মাদার সাবজেক্টে করে নেয়, দেন হচ্ছে গিয়ে মিড টার্ম পাশ করার পরে তার সাব স্পেশালিটিতে বাকি 3 বছর দেয়। এখন রেসিডেন্সি যারা দিবেন, বা রেসিডেন্সি ধরেন আপনি এফসিপিএস রেসিডেন্সি দুইটাই করে রাখলেন, যেহেতু পড়ার সময় মানে একটা সময় আছে, আপনি একটা সময় পরে গিয়ে কয়েক বছর পরে গিয়ে দেখবেন এই এন্ট্রান্স এক্সামের পড়াশোনাটা একটু ডিফারেন্ট কোর্স থাকা অবস্থায় বা কোর্সের পড়াশোনা থেকে। ওই পড়াশোনাটা আপনি আর করতে পারবেন না, বা আপনি তখন সময় করতে পারবেন না। আপনার আস্তে আস্তে হয়তো আপনার বয়স বাড়বে, সংসার বাড়বে, বাচ্চা কাচ্চা দ্বারা, বিশেষ করে গাইনিতে আছেন, তারা পারবেন না। তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে এন্ট্রান্স এক্সাম সব আগেই দিয়ে রাখেন। আরিফ ভাইয়াও এটা আপনাদেরকে বলেছেন, যে আমিও আবার রিপিট করছি, যে এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন যখন নিবেন তখন দুইটার একসাথে নিবেন, এবং হচ্ছে এন্ট্রান্স এক্সাম দুইটাই দিয়ে রাখবেন। পরে আপনি আপনার সুবিধা মতো যেটাতে যাবেন, বা আপনার যেটাতে ভালো লাগে সেটাতে গেলেন, কিন্তু আপনার একটা অপশন থাকলো। হ্যাঁ, যে পরবর্তীতে আপনার যে কোনো একটা ঝামেলা হলো, বা যে কোনো কারণে আপনি যদি স্কিপ করতে চান, সেখানে স্কিপ করতে পারবেন। তো যারা হচ্ছে রেসিডেন্সি দিবেন, তারা যদি মাদার সাবজেক্টে আপনার রেসিডেন্সি কমপ্লিট হয়, দেন আপনি ডিরেক্ট ফেজ বিতে গিয়ে, মানে এফসিপিএস এ ডিরেক্ট পার্ট 2 তে গিয়ে আপনি জয়েন করতে পারবেন। ঠিক আছে, মাদার সাবজেক্ট থেকে। আর যারা ধরেন ধরেন আমি বলি গাইনি, আমার সাবজেক্ট দিয়ে উদাহরণ দেই, গাইনিতে কেউ রেসিডেন্সি কমপ্লিট করলেন, আপনার এখন ইচ্ছা হলো যে আমি আরেকটা এফসিপিএস ডিগ্রি নিব, হয়তো গাইনিতেই নিব, অথবা হচ্ছে গাইনির কোনো সাব স্পেশালিটিতে নিব। সেক্ষেত্রে আপনার কিন্তু আর এফসিপিএস পার্ট 1 না দিলেও হবে, আপনি ডিরেক্ট পার্ট 2 তে গিয়ে জয়েন করতে পারবেন। কিন্তু যারা হচ্ছে সাব স্পেশালিটিতে কোর্সে থাকবেন, ধরেন রেসিডেন্সি কোর্সে আছেন বা ঢুকবেন, যেমন ধরেন কেউ ফিটো ম্যাটার্নাল বা হচ্ছে ইনফার্টিলিটিতে এমএস কোর্স করছে, সে কিন্তু এফসিপিএস এ গিয়ে আবার গাইনিতে কোর্সে ঢুকতে পারবে না। সেই ক্ষেত্রে আপনাকে গাইনিতে টোটালি পার্ট 1 দিয়ে আবার নতুন করে টোটাল 5 বছরের কোর্স আপনাকে করতে হবে। কিন্তু যদি আপনি আবার চান যে না, আমি যে সাবজেক্টে সাবপার্টি মানে ইনফার্টিলিটিতে, সে ধরেন ইনফার্টিলিটিতে আপনি রেসিডেন্সি কমপ্লিট করেছেন, সেক্ষেত্রে আপনি এফসিপিএস এ আবার যে আমি আরেকটা ডিগ্রি নিব এক সাবজেক্ট, এই সাবজেক্টের উপরে, সেক্ষেত্রে আপনি এফসিপিএস ডিরেক্ট হচ্ছে পার্ট 2 তে গিয়ে জয়েন করতে পারবেন। ঠিক আছে, এটা একটা। আবার আরেকটা ব্যাপার আছে, যারা হচ্ছে এফসিপিএস মাদার সাবজেক্টে আপনার কমপ্লিট করা, তারা আবার বিএস মানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে যে সাব স্পেশালিটি গুলো আছে, ফিটোম্যাটার্নাল বা গাইনোকোলজিক্যাল, অনকোলজি, ইনফার্টিলিটি, ওরা আবার হচ্ছে যদি আপনার কমপ্লিট থাকে এফসিপিএস, ওই রেসিডেন্সির ফেজ বি তে এসে ল্যাটারাল এন্ট্রি বলে, ওখানে আপনি আবার ঢুকতে পারবেন। ঠিক আছে, এটা দুইটার ক্ষেত্রেই হচ্ছে আপনার মাদার সাবজেক্টে কমপ্লিট থাকতে হবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা হলো দুইটার কোর্স ডিউরেশনটা গেল। এবার আসেন যে আসলে পরীক্ষাটা কেমন হয়। পরীক্ষা তো রেসিডেন্সি পরীক্ষা, যেটা 200 মার্কসের পরীক্ষা হয়, 180 মিনিট বা 3 আওয়ার্স। হ্যাঁ। রেসিডেন্সির ক্ষেত্রে আপনার টাইমটা মেনটেন করাটা খুবই হচ্ছে টাফ, এবং এটার জন্য আপনাকে ভালো প্রিপারেশন থাকতে হবে। আপনার হচ্ছে এক্সাম, অনেকবার এক্সাম দেওয়ার পরে আপনার একটা হচ্ছে প্র্যাকটিস হবে যে আপনি কিভাবে টাইম মেনটেন করবেন। টাইম মেনটেন করাটা রেসিডেন্সির জন্য হচ্ছে খুবই ভাইটাল। এটা আপনি যদি খুব ভালো প্রিপারেশন না নেন, ভালো মানে বারবার বারবার এক্সাম দিয়ে প্র্যাকটিস না করেন, তাহলে আপনি এটা পারবেন না। ঠিক আছে। আবার হচ্ছে রেসিডেন্সির ক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে। আচ্ছা, রেসিডেন্সিতে এখন হচ্ছে 20 মার্কসের এসবিএ থাকে, আর থাকে হচ্ছে গিয়ে আপনার 180 মার্কসের এমসিকিউ। তো এমসিকিউ যেটা, সেটার জন্য নেগেটিভ মার্ক, আর এসবি এর জন্য কোনো নেগেটিভ মার্কিং নাই। তো নেগেটিভ মার্কিং যেটা এমসিকিউ এর জন্য, সেটা হচ্ছে 0.02 ইচ ইনকারেক্ট আনসার, মানে একটা স্টেম ভুল দিলে আপনার হচ্ছে 0.02 দেবে। এভাবে যদি আপনি 20টা স্টেম ভুল করেন, তাহলে 1 মার্কস যায়। তো আমরা সবসময় এটাকে খুবই হচ্ছে কাউন্টিং এ ধরি না। হ্যাঁ, যে আপনার নেগেটিভ মার্কিংটা এটা খুবই অল্প পরিমাণে। তো আমরা সবসময় বলি যে আপনি রেসিডেন্সি পরীক্ষার সময় অবশ্যই সব দাগিয়ে আসবেন। যদি নাও পারেন তাহলে ট্রু ট্রু ফলস ফলস এভাবে দাগিয়ে আসবেন, কারণ নেগেটিভ মার্কিং এখানে হচ্ছে অতটা আপনার হচ্ছে
নেগেটিভ মার্কিং এর জন্য অতটা ঝামেলা হয় না। ঠিক আছে। আচ্ছা, আর নর্মালি হচ্ছে নভেম্বরের সেকেন্ড উইকে রেসিডেন্সি পরীক্ষাটা হয়। আর এবার আসি এফসিপিএস। এফসিপিএস এ আপনার টোটাল কোয়েশ্চেন হচ্ছে 150 মার্কসের, টাইম হচ্ছে 4 ঘন্টা। রেসিডেন্সির থেকে আপনার মার্কসও কম, প্লাস হচ্ছে টাইমও 1 ঘন্টা বেশি। তো এখানে আপনি খুব ধীর স্থির ভাবে বসে চিন্তা ভাবনা করে আনসার দিতে পারবেন। আর এখানে এসবিএ থাকে 75, এমসিকিউ থাকে 75, আর কোনো নেগেটিভ মার্কিং নাই। এখন এফসিপিএস এর যেটা কোয়েশ্চেন প্যাটার্নের একটা একটু ডিফারেন্ট, যেমন হচ্ছে রেসিডেন্সিতে যেহেতু টাইম কম, কোয়েশ্চেন বেশি, সেক্ষেত্রে ওরা একটু ডিরেক্ট টাইপ কোয়েশ্চেন করে যে এটার কজ কি, ওটার রিস্ক ফ্যাক্টর কি, বা এটা বা ক্লিনিক্যাল দিলেও একটু শর্ট করে ছোটর মধ্যে একটা ক্লিনিক্যাল কোয়েশ্চেন দিয়ে তারপরে হচ্ছে আনসার দেয়, যেহেতু টাইম কম। আর এফসিপিএস এ কিন্তু ক্লিনিক্যাল বেস কোয়েশ্চেন গুলো একটু বেশি হয়, বিশেষ করে এসবি এর ক্ষেত্রে ওরা একটা ক্লিনিক্যাল সিনারিও ভালোভাবে দিয়ে তারপরে হচ্ছে আপনাকে আনসার করতে দিবে। সেক্ষেত্রে আপনাকে ভালো করে পড়ে চিন্তা ভাবনা করে আপনাকে আনসার করতে হবে। ঠিক আছে। আর জানুয়ারি জুলাইয়ে হয়, এটা আমরা জানি। আর এক্ষেত্রে আপনার এফসিপিএস এর পরীক্ষাটা যেটা আমরা বলি সেটা হচ্ছে আপনার নিজের সাথে নিজের পরীক্ষা। আপনি যদি টোটাল মানে 300 মার্কসের, মানে টোটাল কোয়েশ্চেন 150, ওটার আবার 2 মার্কস করে এক একটা কোয়েশ্চেন, মানে টোটাল 300 মার্কস। 300 মার্কসের মধ্যে আপনি যদি 121 পান, তাহলে আপনার হচ্ছে আপনি পাশ করে যাবেন এখানে। এখন আপনার সাথে যদি আপনার ওই সাবজেক্টে একজনও পাশ করে তাতেও কোনো সমস্যা নাই, যদি 100 জনও পাশ করে, 200 জনও পাশ করে, তাতেও আপনার কোনো সমস্যা নাই। কিন্তু রেসিডেন্সিটি হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষা, এখানে আপনাকে সিট সংখ্যা ফিক্সড, ইনস্টিটিউট ফিক্সড। আপনাকে হচ্ছে এখানে যারা টপ মার্কসে থাকবে তারাই হচ্ছে গিয়ে সিলেক্টেড হবে। আপনি হচ্ছে রেসিডেন্সিতে যদিও বলা হয় পাস মার্কস 120 নাম্বারে, কিন্তু ওই 120 পেলে আসলে চান্স হয় না। আপনাকে 150, 160 এই রেঞ্জে যদি আপনি থাকতে পারেন, তাহলে আপনি আপনার ডিজায়ার ইনস্টিটিউটে চান্স পাবেন। এছাড়া নর্মালি হচ্ছে আহ, দেখা যায় যে আপনি হয়তো চান্স পেলেও একেবারে নিচের দিকের চয়েসে পাবেন, বা হয়তো চান্স নাও হইতে পারে। তো রেসিডেন্সির ক্ষেত্রে এজন্য হচ্ছে, যেহেতু এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, ওখানে আপনাকে খুবই হচ্ছে ভালো একটা প্রিপারেশনের দরকার পড়ে। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আমরা হচ্ছে জেনারেল অবস গাইনির জন্য কোথায়, মানে এটা রেসিডেন্সির জন্য সিট গুলা কোথায় আছে। তো জেনারেল অবস গাইনির জন্য আপনার 10-11টা ইনস্টিটিউট সিলেক্ট আছে। এখান থেকে আপনি হচ্ছে যখন ফর্ম ফিল আপ করবেন, তখন আপনি আপনার চয়েস অনুযায়ী 7টা ইনস্টিটিউট সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে। এখন মোটামুটি এভারেজে দেখা যায় যে সব জায়গায় মানে ঢাকার ভিতর গুলাতে 5টা করে, ঢাকার বাইরে যেগুলো আছে ওগুলা 3টা 2টা এরকম করে সিট থাকে। এখন এই সিট সংখ্যাটা আসলে যে ফিক্সড এরকম না, কারণ এটা সিট ওই ইনস্টিটিউটে ওইটা, ওই ইনস্টিটিউটে ওইটা, এরকম কোনো মানে ইয়ার ভার্সিটির কোনো নির্দিষ্ট সার্কুলার নেই, বা হচ্ছে কোনো ফিক্স নাম্বার নেই। মোটামুটি আমরা যে প্রিভিয়াস রেজাল্ট গুলা যে অ্যানালাইসিস করেছি, ওখানে দেখেছি মোটামুটি এরকম সিট সংখ্যাই থাকে। ঠিক আছে। তাহলে ওই অনুযায়ী আপনার যে চয়েস গুলো আছে ওইগুলো আপনি দিবেন। ফর্ম ফিল আপের আগে আমাদের আরো হচ্ছে ডিটেলস, এগুলা কিভাবে ইনস্টিটিউট চয়েস করবেন, কিভাবে দিবেন, সেগুলো হচ্ছে আপনার আমাদের আরো বিভিন্ন সেশন হয়, ওগুলা ধাপে ধাপে আপনারা আরো পাবেন। হ্যাঁ, 1 বছর তো এখনো পরের রেসিডেন্সির 1 বছর সময় আছে। তো ওগুলা তখন আমরা আরো ডিটেলসে বলবো। আর এটা আসলে ডিপেন্ড করবে যে আপনার সেই সময় প্রিপারেশনটা কেমন, আপনি কতটুকু মনে করতেছেন যে আমি এই লেভেলের মার্কস পাচ্ছি, তার মানে আমি এখানে চান্স পেতে পারি। ওই রকম ওইটার উপরেও অনেকটা আপনার মানে হচ্ছে আপনার প্রিপারেশনের উপরেও অনেকটা ডিপেন্ড করবে যে আপনি কিভাবে সিট গুলা সিলেক্ট করবেন এবং কোথায় চান্স পাবেন। ঠিক আছে। তাহলে এটা, তাহলে রেসিডেন্সির জন্য হচ্ছে আমাদের ফিক্সড সিট, মানে ফিক্সড ইনস্টিটিউট, যেটা হচ্ছে আপনার এফসিপিএস এর ক্ষেত্রে নাই। আর সাব স্পেশালিটি আছে, যেটা গাইনি অবসে, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি, ইনফার্টিলিটি, ফিটোম্যাটার্নাল মেডিসিন, গাইনোকোলজিক্যাল অনকোলজি। আর এগুলো শুধুমাত্রই হচ্ছে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতেই আছে। আপাতত এখন পর্যন্ত কোথাও এগুলা অন্য কোথাও হয় না। এটা শুধু আপনি একটাই এখানে ইনস্টিটিউট সিলেক্ট দিতে পারবেন, এবং 3 থেকে 4 জন করে দেখা যায়, গভর্নমেন্ট 3 থেকে 4 জন, প্রাইভেট 3 থেকে 4 জন, এরকম হচ্ছে সিলেক্ট হয়। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে রেসিডেন্সির জন্য আপনার হচ্ছে একটা মানে অসুবিধা, যেটা হচ্ছে যেহেতু নির্দিষ্ট সংখ্যক। আর এফসিপিএস এর ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি হচ্ছে আপনার মতো পাশ করার পরে, আগে মাঝে একটা অ্যালটমেন্টের ব্যাপার হয়েছিল, কিন্তু এটা তো এখন আপাতত স্থগিত আছে। তো আপনি আপনার চয়েস মতো যেতে পারবেন, চয়েস মতো হচ্ছে যে ইনস্টিটিউটে যেতে পারবেন, চয়েস মতো আপনার হচ্ছে ট্রেনিং করতে পারবেন। আর এফসিপিএস এর ক্ষেত্রে আপনার কোনো বাধা ধরার নিয়ম নাই যে আপনাকে এটা 5 বছরের মধ্যেই শেষ করতে হবে ট্রেনিং, এরকম কিছু না। আপনি আপনার সুবিধা মতো পজ দিয়ে দিয়েও আপনি ট্রেনিং করতে পারবেন, পজ দিয়ে দিয়েও ট্রেনিং দেওয়ার পরে আপনি পরীক্ষা দিতে পারবেন। কিন্তু রেসিডেন্সিটা হচ্ছে টোটাল একটা এমবিবিএস এর মতো আপনার কন্টিনিউ একটা প্রসেস। এখানে আপনাকে হচ্ছে 5 বছরের মধ্যেই শেষ করতে হবে।
এর হয়তো বা আপনি কোনো কারণে ছুটি টুটি নিলে, ম্যাটারনিটি লিভ টিভ ওগুলা নিলে যেটা এক্সটেনশন হয় ততটুকুই। কিন্তু আপনি ইচ্ছা মতো আপনি 2 বছর ট্রেনিং করে 1 বছর গ্যাপ দিয়ে দিলেন, আবার আসবো পরে দিব, বা ট্রেনিং শেষ আমি পরীক্ষা পরে দিব, এরকম করার কোনো স্কোপ নাই। তো রেসিডেন্সির ক্ষেত্রে যেটা হয়, আপনি হচ্ছে কন্টিনিউ পড়াশোনার মধ্যে থাকতে হবে, এবং মোটামুটি সব জায়গায় একটা মানে স্ট্রাকচার কারিকুলাম ফলো করা হয়। ব্লক, ফাইনাল ব্লক, কয় মাসের ব্লক, কোথায় রোটেশনে যাবেন, কি করবেন, এগুলা সব জায়গায় ফলো করা হয়। তো ওখানে আপনার একটা মানে খুবই ভালো একটা গাইডেন্সের মধ্যে আপনি থাকবেন। কিন্তু এফসিপিএস এর ক্ষেত্রে যেটা হয় যে আপনি হয়তো বা প্রপার গাইডেন্সটা নাও পেতে পারেন। হয়তো বা এমন জায়গায় আপনি ট্রেনিং এ গেলেন, ওখানে আপনার সুপারভাইজার সেরকম, বা আপনি যার আন্ডারে করবেন সেরকম হয়তো বা ওই কেয়ারটা আপনি নাও পেতে পারেন। অথবা হতে পারে যে ওখানে একটা পেরিফেরি মেডিকেল কলেজ, ওখানে খুবই ট্রেনিং কম, ওটার জন্য আলাদা ওদের কোনো ক্লাস নেওয়া বা ওরকম ব্যবস্থা নাও থাকতে পারে। এটা হচ্ছে এফসিপিএস এর জন্য একটা অসুবিধা। কিন্তু তারপরেও আমি বলবো, যদি এরকম কারো থাকে যে না আমি হচ্ছে কন্টিনিউয়াস এক জায়গায় থেকে আমি কমপ্লিট করতে পারবো না, সেক্ষেত্রে আপনার জন্য এফসিপিএস একটা ভালো চয়েস। আপনি ওভাবে দিয়ে সুবিধা মতো আপনার লাগলে আপনি ইনস্টিটিউট চেঞ্জ করেও আপনি হচ্ছে ট্রেনিং নিতে পারবেন। হ্যাঁ, তো এগুলা। এখন আসেন যে আমরা আসলে কম্বাইন্ড প্রিপারেশন কেন নিব। মেইনলি হচ্ছে রেসিডেন্সি পরীক্ষার আমাদের দুইটা পার্ট, একটা হচ্ছে বেসিক পার্ট আর একটা হচ্ছে ফ্যাকাল্টি পার্ট। এখন ফ্যাকাল্টি পার্ট কি, গাইনি অপস হচ্ছে গিয়ে সার্জারি ফ্যাকাল্টির আন্ডারে। এখন সার্জারি ফ্যাকাল্টির আন্ডারে জেনারেল সার্জারি, তারপরে আইএনটি, অর্থোপেডিক্স, তারপরে হচ্ছে গিয়ে অ্যানেস্থেশিয়া, এগুলা সব কিন্তু হচ্ছে গাইনির যতগুলা ব্রাঞ্চিং আছে, এগুলা ইউরোলজি টজি যা আছে, এরা সব হচ্ছে কি সার্জারি ফ্যাকাল্টির আন্ডারে। এখানে সরি, বেসিক পার্ট সবাই সেম পড়ে। ফ্যাকাল্টির যে পোর্শনটা আছে, ওখান থেকে আপনার রেসিডেন্সির জন্য আপনাকে সার্জারির বেলিয়ান ল্যাবেরও কিছু পড়তে হবে, গাইনি দত্ত অপসেরও কিছু পড়তে হবে, আইএনটি ওগুলারও কিছু পড়তে হবে, কারণ এখানে কোশ্চেন সেম। সার্জারি ফ্যাকাল্টিতে যারা পরীক্ষা দিবে সবাই সেম কোশ্চেনে পরীক্ষা দিবে, এবং সব ফ্যাকাল্টি থেকেই হচ্ছে 2 3 4 5টা এরকম মানে মার্কস ডিস্ট্রিবিউশন আছে, ওই রকম করে আপনাকে কোশ্চেন থাকবে। তবে এটাতে ভয় পাওয়ার কিছু নাই যে আপনি বাকিগুলো আমি পারি না বা পড়বো না, বা ওইটাতে তো আমি যাব না বলেই আমি এই সাবজেক্টে, এরকম কিছু না। কারণ রেসিডেন্সির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ওদের একটা মানে খুবই রিচ কোশ্চেন ব্যাংক পাওয়া যায়, যেটা এফসিপিএস এর ক্ষেত্রে কোশ্চেন গুলা কিন্তু ওভাবে কালেক্ট করা যায় না, হয়তো বা শুনে শুনে বা যতটুকু করা যায়, একটা প্রপার পুরা যে ওই সেশনে আপনি পুরা কোশ্চেনটা পাবেন ওরকম পাওয়া যায় না। এটা হচ্ছে একটা অসুবিধা। সো রেসিডেন্সিতে ফ্যাকাল্টির কোশ্চেন গুলো ম্যাক্সিমামই দেখা যায় হচ্ছে গিয়ে রিপিটেড টপিক থেকে আসে, বা রিপিটেড কোশ্চেন আসে, বা হচ্ছে এখন যেটা দেখা গেল যে এই মুহূর্তে এই টপিকটা খুবই মানে ভাইরাল, ওই রকম টপিক থেকে কোশ্চেন আসে। সো সেটা আপনাকে খুব ভালো একটা গাইড করবে, যেটা হচ্ছে এফসিপিএস এর ক্ষেত্রে আপনি সবসময় নাও পেতে পারেন। হ্যাঁ, এটা। আর বেসিক পার্ট যেগুলো আছে, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, প্যাথোমাইক্রো, এখানে দেখেন আমি এমএস আর এফসিপিএস এর দুইটা একটা চার্ট করে দিয়েছি। হ্যাঁ, এখানে দেখেন আপনি যে এখানে আমি যে পার্সেন্টেজটা দিয়েছি, ওই পার্সেন্টেজটা হচ্ছে যে এমএস এ আপনি যতটুকু পড়বেন, মানে আপনার এমএস পরীক্ষার জন্য ঠিক মানে যতটুকু পার্টের ঠিক যতটুকু অংশ আপনি পড়বেন, সেইটারই আপনার দেখেন ওই টপিক থেকে আপনি 50% কোশ্চেন কমন পাবেন হচ্ছে গিয়ে এফসিপিএস এর ক্ষেত্রে। আমি গাইনি অপস বা ওইটার ইয়াতে বলতেছি, কারণ হচ্ছে ওখানে আপনি যখন এফসিপিএস পরীক্ষা দিবেন, আপনার গাইনি রিলেটেড যে পোর্শনগুলো আছে, ধরেন ধরেন অ্যানাটমি, অ্যানাটমির মধ্যে আপনাকে তখন পেলভিক অর্গান খুব ভালো করে পড়তে হবে। হয়তো বা রেসিডেন্সির ক্ষেত্রে আপনি ওই পেলভিক অর্গানটা অতটা আপনি জোর দিয়ে হয়তো পড়তে হবে না, ওখানে আপনি হেড নেক ব্রেন খুব ভালো পড়লেন। কিন্তু এফসিপিএস এর ক্ষেত্রে দেখা যাবে ওই হেড নেক ব্রেন বা হচ্ছে ওইটা আপনাকে অত ভালো পড়তে হবে না পুরাটা। ঠিক আছে, এরকম আর কি। তো ওইরকম কিছু টপিকের হচ্ছে কম বেশি হয়, সেই ক্ষেত্রে আপনি যেটা যে এক্সামটা আপনার মানে সামনে থাকবে, সেটার যে টপিক গুলা বেশি প্রেফারেবল সেগুলাকে আগে একটু ভালো করে পড়তে হবে। তো আপনি যদি পুরা প্রিপারেশন নিয়ে রাখেন, তো যখন আপনার যে পরীক্ষা সেরকম হচ্ছে দিবেন। তো ফিজিওলজির ক্ষেত্রে, বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে সবগুলোই হচ্ছে এরকম সেম। তো আপনার যেটা এফসিপিএস এর ক্ষেত্রে হবে, আপনার সাবজেক্ট রিলেটেড যে টপিক গুলা বেশি সেগুলাতে ভালো বেশি এমফাসিস দিতে হবে। সেটা আপনার বেসিকের ক্ষেত্রেও দেখা যাবে, বেসিকের আপনার যে পার্টটার সাথে আপনার সাবজেক্টের টপিক মিলতেছে সেটার থেকে একটু বেশি হচ্ছে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। আর কিছু যে কমন বেসিক পার্ট আছে ওগুলা তো আপনাকে জানতেই হবে, ওগুলা রেসিডেন্সি দেন বা এফসিপিএস দেন, ওগুলা কমন। ওগুলা যখন আমরা ক্লাসগুলা নেই তখন আমরা ডিটেলসে বলে দেই যে এটা এফসিপিএস এর জন্য বেশি ইম্পর্টেন্ট, এটা এমএস এর জন্য, বা এটা আপনার দুইটাতেই বেশি ভালো করে পড়তে হবে, জানতে হবে, এরকম। ঠিক আছে, এরকম। আর ফ্যাকাল্টির যে ব্যাপারটা, ফ্যাকাল্টিটা দেখেন, ফ্যাকাল্টি এফসিপিএস এর ক্ষেত্রে আপনার হচ্ছে আবার ফ্যাকাল্টিতে এমফাসিসটা বেশি দেওয়া হয়।
ওখানে যেমন ধরেন যারা অবস গাইনিতে দিবেন তাদের হচ্ছে আপনার দত্ত যে বই দুইটা আছে গাইনি এবং অবস, সেটা হচ্ছে খুব ভালো করে আপনাকে জানতে হবে, ভালো করে পড়তে হবে। কিন্তু রেসিডেন্সির ক্ষেত্রে আপনার হয়তো ওই অবস গাইনি দত্তর এত ডিটেলস কিছু পড়তে হবে না। তো আপনি যদি এফসিপিএস এর জন্য ওইটার প্রিপারেশন নিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনি যখন রেসিডেন্সি পরীক্ষা দিবেন দেখা যাবে ওই অবস দত্ত আর আপনার পড়তেই হচ্ছে না। রেসিডেন্সির জন্য যতটুকু পার্ট ওইটা আপনার অলরেডি হচ্ছে এফসিপিএস দিয়ে কাভার করা আছে, তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন পড়া অনেক কমে গেছে। এটা হচ্ছে একটা বড় সুবিধা। এবং কম্বাইন্ড ব্যাচের প্রিপারেশন যদি আপনি নিয়ে রাখেন, তাহলে আপনার কিন্তু পড়া অনেক ভালো গুছানো হয়। আপনি যদি ছেড়ে ছেড়ে পড়েন যে না এফসিপিএস এর জন্য অতটুকু আমি অতটুকুই পড়বো, তো ওই বাকি পার্ট থেকে যে কোয়েশ্চেন আসবে না ওরকম অ্যাবসুলেট না তো নাই। তো দেখা গেল হঠাৎ করে ওইখান থেকে একটা দুইটা কোয়েশ্চেন দিয়ে দিল, তখন তো আপনার পরীক্ষা খারাপ হবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি এমএস এর জন্য পুরাটা বেসিক পার্ট পুরাটাই পড়ে রাখলেন, এফসিপিএস এ গিয়ে কিন্তু আপনি আর আটকাবেন না বেসিক পার্টের জন্য। এবার আবার ধরেন এফসিপিএস এর জন্য আপনি ফ্যাকাল্টি পার্ট খুব ভালো করে পড়ে রাখলেন, এমএস এ এসে আপনি ফ্যাকাল্টি পার্টের জন্য আটকাবেন না। ঠিক আছে। আর আরেকটা যেটা ব্যাপার আমি যারা হচ্ছে ধরেন অবসগাইনিতে দিবেন, যারা এফসিপিএস যে ক্লাসগুলো হয় ওখানে আমরা যার যার ফ্যাকাল্টির যে পোর্শন গুলা মানে মেইন টেক্সট বইগুলা ওগুলা খুব ভালো করে পড়ানো হয় ডিটেলসে, যেটা রেসিডেন্সিতে হয়তো পুরা যে টপিক গুলা সেটা হচ্ছে পড়ানো হয় না। ঠিক আছে। তো আপনি যদি এফসিপিএস এর জন্য প্রিপারেশন নিয়ে রাখেন, আপনি যখন কোর্সে ঢুকবেন, ধরেন আপনি রেসিডেন্সি কোর্সে ঢুকলেন গাইনিতে, আপনাকে কিন্তু তখন কেউ ধরে ধরে ওই অবস দত্ত গাইনি দত্ত ওগুলা কিন্তু অত পড়াবে না। আপনাকে হয়তো পেশেন্ট দেখে দেখে শিখতে হবে, ওয়ার্ড ঘুরে ঘুরে শিখতে হবে। তো আপনি যে আপনার টেক্সট বুকটা যদি আপনার ভালোভাবে জানা না থাকে, আয়ত্তে না থাকে, আপনি কিন্তু ওয়ার্ডে যাওয়ার পরে দেখবেন কিছুই বুঝতেছেন না। হ্যাঁ। তো সেটার ক্ষেত্রে আপনি যদি এফসিপিএস এর প্রিপারেশন নেওয়া থাকে, আপনার বইটা তো ভালো পড়া থাকবে, আপনি গিয়ে দেখবেন আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে ব্যাপারটা। তো এজন্য আমরা বলি যে আপনি পরীক্ষা দেন বা পরে এফসিপিএস বা এমএস যেটাতেই ঢুকেন না কেন, আপনি হচ্ছে অবশ্যই কম্বাইন্ডলি প্রিপারেশন নেবেন। কম্বাইন্ডলি নিলে আপনার পরবর্তীতে এটার হচ্ছে ইফেক্ট আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য সেটা কতটা ইজি হবে। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন সিলেবাস। সিলেবাসের যে ব্যাপারটা, রেসিডেন্সির জন্য তো স্পেসিফিক কোনো টপিক ধরে সিলেবাস নেই, ওই যে যে বেসিক পার্ট যেগুলো আছে ওগুলাই আসে, আর যে প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো আমাদেরকে একটা ভালো গাইড দেবে যে আমি কোনগুলাতে বেশি এমফাসিস দিব এরকম। আর এফসিপিএস এর ক্ষেত্রে আপনার হচ্ছে বিসিপিএস এর একটা নির্দিষ্ট সাবজেক্ট অনুযায়ী সবার জন্য একটা নির্দিষ্ট সিলেবাস আছে, আপনি সিলেবাস ধরে ধরে ওভাবে হচ্ছে পড়ে যাবেন। আচ্ছা, ওয়ার্কিং লোডের ব্যাপারটা অনেকে জিজ্ঞেস করেন। যে গাইনির ক্ষেত্রে আপনার ওয়ার্কিং লোড একটু বেশিই হবে, সেটা আপনি এফসিপিএস এ যান এমএস এ যান যেটাতেই যান, গাইনি রিলেটেড যে সাবজেক্টগুলো ওগুলো সবগুলাতেই ওয়ার্কিং লোড একটু বেশি। এটা আপনাকে মেন্টাল প্রিপারেশন নিয়েই যেতে হবে যে আমার হচ্ছে ওয়ার্কিং এখানে আমার মানে যেহেতু কাজ বেশি, ওয়ার্কিং এনভায়রনমেন্ট একটু খারাপ হতেই পারে, এটা কোনো না। অনেকে বলেন যে গাইনি টক্সিক বা ওরকম ব্যাপার না আসলে, যেহেতু সবসময় সারাদিন একটা ইমার্জেন্সির ব্যাপার থাকে, কাজ বেশি থাকে, তো সেখানে অনেক সময় একটু ঠোকাঠুকি হয়, জাস্ট এটাই, আর কিছু না। আচ্ছা, চেম্বার প্র্যাকটিসের যে ব্যাপারটা, যে অনেকে হয়তো চিন্তা করেন যে আমি আসলে ফিউচারে এটাতে আমার কতটুকু লাভ, তো গাইনি অফস এর রিলেটেড যে সাবজেক্ট বা জেনারেল গাইনি অফস এর, এটার আসলে চেম্বার প্র্যাকটিস নিয়ে বলার কিছু নেই। আপনি যেখানেই যাবেন সেখানেই পেশেন্ট পাবেন। এবং যারা জিপি প্র্যাকটিস করে তারাও দেখেন যে 30-40% পেশেন্ট শুধু মহিলাই আসে গাইনোকোলজিক্যাল প্রবলেম নিয়ে বিভিন্ন। তো ওইটা নিয়ে কোনো আপনার ঝামেলা নেই। এবার আসেন প্রমোশন, যারা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি আছেন, গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য আবার হচ্ছে রেসিডেন্সিটা আপনার জন্য ইজি। রেসিডেন্সিতে আপনি দ্রুত চান্স পাওয়ার পরেই মুভ করে যেতে পারবেন ডেপুটেশন নিয়ে। আবার এফসিপিএস এর ক্ষেত্রে আপনার জন্য হচ্ছে ঝামেলা, কারণ সেরকম যদি আপনার মানে আহ, হয়তো বা পরিচিত না থাকে, আপনি আপনার ডিজায়ার ইনস্টিটিউটে ট্রেনিং পোস্ট নাও পেতে পারেন। আর এখন ট্রেনিং পোস্ট সব জায়গায় ওভার স্যাচুরেটেড, আপনার জন্য এটা হচ্ছে টাফ হবে। ঠিক আছে। এটা হচ্ছে একটা ব্যাপার। আর প্রমোশনের যে ব্যাপার, এখন পর্যন্ত গাইনির জন্য হচ্ছে গিয়ে আপনার প্রমোশন খুবই আটকানো, মানে অনেক দূর আগের বিসিএস পর্যন্ত আছে। যে যারা নাই সেক্ষেত্রে প্রমোশন হয়তো বা আপনি আহ ঠিকঠাক মতো নাও পেতে পারেন বা লেন্দি হতে পারে, তবে এগুলো আসলে চিন্তা করে লাভ নাই, কারণ যে কোনো সময় যদি একটা বড় প্রমোশন হয়ে যায় আপনি আগায়ও যেতে পারেন। তো এইগুলো আসলে প্রমোশন বা হচ্ছে ভবিষ্যতে আমি জবের কি হবে ওগুলা চিন্তা না করে, আপনারা যদি যার যার যেটাতে ডিজায়ার যে আমি এখানে যাবই সেখানের জন্য ওটা আপনি লেগে থাকেন। এমনও হতে পারে আপনার একবার দুইবারে হইলো না, অনেকে সেই ক্ষেত্রে বলে যে না আমি সাবজেক্ট চেঞ্জ করে ফেলবো, আমাকে দিয়ে হবে না, বা ওরকম কিছু না। যদি আপনার না হয়, আমাদের তো সিট সংখ্যা খুবই কম, আর এফসিপিএস এও
পাস রেট যে খুব ভালো তাও না। তো আপনি পরীক্ষা দেয় হচ্ছে গিয়ে 2-3 হাজার, চান্স পাই হচ্ছে 1000-1200, তো ওখানে তো আপনার ওটা আসলে ব্যাড লাক। আপনি চেষ্টা করতে থাকেন, যখন দেখবেন যে আপনার প্রিপারেশন আপ টু দ্য মার্ক পর্যন্ত হয়ে গেছে, ইনশাল্লাহ আপনি হচ্ছে চান্স পেয়েই যাবেন। ঠিক আছে? তবে যেটা আমরা সবসময় বলি যে কম্বাইন ব্যাচের প্রিপারেশন সবসময় হচ্ছে যারা কম্বাইন ব্যাচে গুলাতে থাকে ওদের রেজাল্ট সবসময় ভালো থাকে, এবং তারা হচ্ছে কিন্তু পড়াটাও খুব সুন্দর গুছানো থাকে, এবং টাইম ডিউরেশনটাও হচ্ছে অনেক আপনার জন্য সেফ হবে। যদি আপনি আলাদা আলাদা করে দেখতে চান যে আমি এবার শুধু রেসিডেন্সি প্রিপারেশন নিব, পরের বার শুধু এফসিপিএস নিব, আপনার কিন্তু টাইম ডিউরেশন অনেক বেড়ে যাবে। আমাদের তো এখন আসলে এত যে বছরের পর বছর আমি এটার জন্য এন্ট্রান্সের জন্য বসে থাকবো ওরকম টাইম নেই। তো আপনি কম্বাইন্ডলি একবার প্রিপারেশন নিয়ে রাখলে এরপরে আপনি নিজেই কিন্তু আস্তে আস্তে পড়তে পারবেন। ধরেন এক্সাম ব্যাচে ভর্তি হয়ে থাকলেন, এক্সাম গুলা দিলেন আর পরীক্ষার সময় পরীক্ষা দিলেন, এরকম। এখন আসেন যে আমরা আসলে পড়বোটা কিভাবে। আমাদের যে লেকচার শিট গুলো আছে বোথ বেসিক এন্ড ক্লিনিক্যালের জন্য, আলহামদুলিল্লাহ ওগুলা মোর দেন এনাফ। আপনি যদি ওগুলা ক্লাসগুলা খুব ভালো করে মানে প্রতিটা রেগুলার করেন এবং ইয়া করেন, আপনার জন্য হচ্ছে এটা হয়ে যাবে। সাথে আমাদের হচ্ছে কি আপনার যে কোয়েশ্চেন ব্যাংক বই এগুলো আছে, ওগুলা সাথে সলভ করবেন, এবং যেগুলো ওই যে রেসপেক্টিভ টেক্সট বুক যেগুলো যেগুলো লাগে ওগুলো আমরা ক্লাসে আপনাকে হচ্ছে বলে দিব। ঠিক আছে? তো এই হচ্ছে আর কি মোটামুটি অবস্থা। আপনারা এভাবে পড়ে যান, আমাদের ক্লাসগুলা শুরু করেন। শুরু করার পরে ইনশাল্লাহ আপনাদের হচ্ছে বাকিটা আমরা আরো ক্লাসে ওভাবে বলে দিব। ঠিক আছে? তো সবার জন্য হচ্ছে শুভকামনা রইলো। আপনারা শুরু করেন ক্লাস, তারপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা ক্লাসেও আনসার দিই, আর এখন যদি কেউ কোনো কিছু জানতে চান আমাকে কোশ্চেন করতে পারেন। সালাম আলাইকুম ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে সহযোগিতা করার জন্য আমাদের সেশনে। হ্যাঁ, থ্যাংক ইউ। আহ কার কোনো কোশ্চেন থাকলে গাইনি নিয়ে করতে পারেন। আমাদের মেডিসিন পার্টটা এখন শুরু হবে। মেডিসিনের আমাদের মেন্টর স্যার জয়েন করেছেন। আমাদের ডক্টর সজীব খান স্যার আমাদের সাথে আছেন। আর হচ্ছে গাইনি নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন এখন। আচ্ছা, যদি হচ্ছে কোয়েশ্চেন আপাতত নাও থাকে আপনারা চ্যাট বক্সে দিয়ে রাখেন, আমি জি জি, আছি, আমি অবশ্যই। চ্যাট বক্সে আনসার দিয়ে দিব। যেহেতু রাত হয়ে যাচ্ছে, ঠিক আছে, ভাইয়া ঠিক শুরু আছে। করুক ওকে। পরের পার্টটুকু। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। জি স্যার, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? আমাকে শোনা যায়? আচ্ছা। জি জি স্যার, সাউন্ড ক্লিয়ার আছে, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, আপনি শুরু করতে পারেন। ঠিক আছে। কম্বাইন ব্যাচ, আসসালামু আলাইকুম। আসলে এত রাত্রে এত মানে ধৈর্য সবার যে আছে এখনো শোনার, এটা আমার তো থাকতো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, কম্পন আর কি, ভূমিকম্প, সেই দিক দিয়ে আসলে কম্বাইন প্রিপারেশন সব দিক দিয়েই এখন কতটুকু শোনা এবং বলার যে আগ্রহ থাকবে সেটা বড় একটা বিষয়। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আপনাদেরকে কিছু প্রাইমারি বিষয় সম্পর্কে জানাবো। আমাদের সম্মানিত যে মেন্টর প্যানেল ছিলেন ডাক্তার আরিফ ভাই এবং গাইনি আপু, অনেক সুন্দর করে আসলে তারা ডিটেলসে কথা অনেক কিছু বলছে। আমার মনে হয় যে আসলে মানে যেগুলা কম্বাইন প্রিপারেশন নিয়ে আসা উচিত, যে পয়েন্টগুলো নিয়ে আসা উচিত এবং যে জিনিসগুলোকে ফোকাস করা উচিত, সেই জিনিসগুলো কিন্তু আলটিমেটলি ভাই এবং আপু খুব সুন্দর করে বলছে। আমি আপুর শেষের দিকে বেশ কিছু মানে কথা শুনছিলাম যে অনেক সুন্দর গোছানো একটা স্লাইড প্রেজেন্টেশন আলটিমেটলি আপু দিচ্ছেন আর কি। আমি আসলে আপনাদেরকে মেডিসিন নিয়ে কিছু কথা বলবো এবং ওভারঅল হচ্ছে আপনাদেরকে একটা গাইডলাইন বলবো যে আসলে আপনি যদি চান্স পেতে চান, সামনের কম্বাইন প্রিপারেশন নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে আসলে আপনার প্রিপারেশন কেমন হবে আর কি। প্রথমেই যে বিষয়টা হচ্ছে যে আপনি কম্বাইন যদি প্রিপারেশন নেন, তাহলে প্রথমে আপনাকে একটা ফিক্স করতে হবে যে সামনে আমার কি কি পরীক্ষা আছে। তাহলে সেই পরীক্ষার উপরে টার্গেট করে আপনাকে প্রিপারেশন নিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি দেখেন আপনার যে সামনে যে মানে ডিজায়ার্ড যে পরীক্ষা, সেই ডিজায়ার্ড পরীক্ষাগুলোর জন্য একটা মোটামুটি একটা নোট করে ফেলতে হবে। কিরকম নোট? জিনিসটা হচ্ছে আপনার সামনে কি এক্সামটা আছে। তাহলে প্রথমে যদি বলি, তাহলে এটা হচ্ছে নভেম্বর মাস, নভেম্বর পরে ডিসেম্বর, তাই তো? তাহলে এরপরে জানুয়ারি, জানুয়ারিতে পরীক্ষা দিচ্ছেন না, তাহলে সেই ক্ষেত্রে সামনে আপনার জুনে পরীক্ষা হবে। জুনে পরীক্ষা হবে হচ্ছে আপনার এফসিপিএস। দেন হচ্ছে আবার নভেম্বরে হবে হচ্ছে রেসিডেন্সি। নভেম্বরের পরে দেন আবার ডিসেম্বরে হবে হচ্ছে এফসিপিএস। মানে এখন এফসিপিএস তো জুন আর ডিসেম্বরে। আর নভেম্বর যেটা আছে সে নভেম্বরে হবে হচ্ছে আপনার আলটিমেটলি রেসিডেন্সি। আর তারপরে মার্চ যদি আমরা বলি, সেটা হবে হচ্ছে ডিপ্লোমা। তাহলে দেখেন এর ভিতরে যদি আপনারা দেখেন যে আপনি যে পরীক্ষাগুলো পাবেন, তাহলে জুন, জুনের পরে নভেম্বর, নভেম্বর পর ডিসেম্বর, তারপর মার্চ। এখন রেসিডেন্সি এবং নন রেসিডেন্সি, তার মানে এমডি এবং ডিপ্লোমা, এই দুইটার কিন্তু সিলেবাস সেম।
জাস্ট মার্ক ডিস্ট্রিবিউশন মানে ডিফারেন্ট, বাট সিলেবাস কিন্তু সেম। আবার যদি দেখেন জুন এবং ডিসেম্বর এই দুটোর কিন্তু সিলেবাস সেম, এফসিপিএস এর সিলেবাসটা কিন্তু সেম। তাহলে সেই ক্ষেত্রে যেটা হয় যে আলটিমেটলি পোস্ট গ্রাজুয়েশন জার্নির ক্ষেত্রে একটা সময় একটার দিকে ফোকাস দিলে যে জিনিসটা হয়তো আর একটা কিন্তু মিস হইতে পারে। দেখা যাচ্ছে যে আপনি একটাতে খুব ফোকাস দিয়ে রাখছেন, সেটা হচ্ছে না, কিন্তু আর একটা দেখা যাচ্ছে যে আপনি যে পরীক্ষা দিবেন, সে পরীক্ষা যে আপনি দিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে নিজেকে প্রিপেয়ার করতেছেন না। তাহলে যে জিনিসটা হবে, একটার উপর ফোকাস দিয়ে দেখা যাচ্ছে যে আপনার জার্নিটা লং হয়ে যাবে, পোস্ট গ্রাজুয়েশন জার্নিটা লং হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে আপনার ফোকাসটা দুইটা নিয়ে নেওয়া উচিত যদি সময় থাকে। আর ইয়ারের শুরুতে, বছরের শুরুতে আমার কাছে মনে হয় এটা সবচেয়ে বড় একটা অপরচুনিটি। যদি আর এটা এরকম মে কিংবা এপ্রিল হতো তখন আপনার জন্য টাফ হয়ে যেত ডিসিশন নেওয়া। কিন্তু এখন কিন্তু আপনার জন্য এডিকুয়েট সময় আছে, কারণ জুন জুন পর্যন্ত ভালো একটা সময়, জুন থেকে নভেম্বর সেটা একটা ভালো একটা সময়, এবং এই দুইটা প্রিপারেশন নিয়ে কিন্তু ফার্দার আরো দুইটা এক্সাম আপনি দিতে পারতেছেন। তার মেইন কথা হচ্ছে আমাকে ফোকাস থাকতে হবে, আমাকে প্ল্যানিং করতে হবে। যে কোনো জিনিসের জন্য যেটা সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং ছাড়া কিন্তু আপনি সামনের দিকে যেতে পারবেন না। তাহলে আপনাকে সুন্দর একটা প্ল্যান করতে হবে যে আমি যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা আলটিমেটলি আমি যে দিব, তাহলে সেই ক্ষেত্রে আমার প্ল্যান হচ্ছে এটা। এখন আমার প্রিপারেশন কেমন হবে? প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের যে মেন্টর প্যানেল কিন্তু বলে দিয়েছেন অনেক কিছু। তাহলে সেই ক্ষেত্রে সার্জারি এবং মেডিসিনের কেসে মানে এর ক্ষেত্রে কিছু ডিফারেন্ট থাকবে। সার্জারি এবং মেডিসিন কিন্তু এক না, সেম না। প্রিপারেশন কিন্তু ডিফারেন্ট, দুইটার প্রিপারেশন কিন্তু মানে টোটালি ডিফারেন্ট। মেডিসিনের ক্ষেত্রে যেটা হবে, মেডিসিনের ক্ষেত্রে এফসিপিএসটা হয় ডেভিডসন মানে বেস আর কি। ডেভিডসন থেকে প্রায় 80% প্রশ্ন আসবে হচ্ছে আপনার এফসিপিএস এ, 80%-এর উপরে। মানে বলতে গেলে 150টা যে প্রশ্ন থাকবে, এই 150টা প্রশ্নের ভিতরে আপনি প্রায় 130টা প্রশ্ন পাবেন টোটাল ডেভিডসন ওরিয়েন্টেড। বাকি 20টা প্রশ্ন বেসিকের কিছু জিনিস থাকবে, বেসিক থেকে ফিজিওলজি থাকবে এবং বায়োস্ট্যাটিস্টিক্স থেকে থাকবে। তাহলে এই জিনিসটা হচ্ছে আপনার এফসিপিএস এর জন্য লাগবে। আর যখন রেসিডেন্সি পরীক্ষা দেবেন এমডি, এমডিতে প্রায় 60 মার্ক থাকবে হচ্ছে ডেভিডসন থেকে, 50 থেকে 60 মার্ক, 50 থেকে 60 মার্ক থাকবে ডেভিডসন থেকে। বাকি 140 থেকে 145 থাকবে হচ্ছে বেসিক থেকে। যে বেসিক গুলো নিয়ে এতক্ষণ ডিসকাশন করা হলো, আমরা কি পড়বো, কোথা থেকে পড়বো। তবে মানে যেটা সবচেয়ে সত্য কথা, যে আপনার গেম যে চেঞ্জার সেটা কিন্তু এই ফ্যাকাল্টি, মানে 60 মার্ক। আপনি বেসিক যে জিনিসপত্রগুলো থাকে অ্যানাটমি, ফিজিওপ্যাথো, স্পেশালি ফিজিওপ্যাথো, মাইক্রো বায়ো, এগুলোতে প্রশ্নগুলো রিপিটেশন হয়। এবং প্রশ্নগুলো থেকে কিন্তু দেখবেন যে আপনার মানে আমি যে প্রিপারেশন নিব কিংবা আপনি যে প্রিপারেশন নিবেন তার ভিতরে খুব বেশি তারতম্য হবে না। কারণ একই জিনিস পড়া তো, যে প্রশ্নটা আনকমন আসবে সবার জন্য আনকমন, নতুন কিছু টপিক থাকে, বাট যেগুলো কমন থাকে এটা সবার জন্য কমন। তাহলে আপনার জন্য ভেরি করবে, মার্কে ভেরি করবে হচ্ছে ফ্যাকাল্টিতে। তাহলে দিন শেষে আমাকে একটা কমন যে জিনিস সেটা হচ্ছে ডেভিডসন। ডেভিডসনটা যদি আমি ভালো করে গুছাইতে পারি তাহলে এটা আমাকে এফসিপিএস এর টোটালি হেল্প করতেছে, আর রেসিডেন্সিতে বড় একটা সাপোর্ট দিচ্ছে, এবং যে সাপোর্টটা আমার জন্য সবচেয়ে ক্রুশিয়াল। আমি তাহলে এখন যখন প্রিপারেশন নিতে চাচ্ছি ফর এফসিপিএস এবং এমডি, সেই প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে তাহলে আমাকে কি কি জিনিস দেখা উচিত? প্রথম কথা হচ্ছে আমাদের কিছু সাবজেক্ট থাকে যে সাবজেক্টগুলোর প্রিপারেশন ডিফারেন্ট, যেগুলোকে মেডিসিন এবং অ্যালাইডের থেকে ডিফারেন্ট বলি, লাইক ডার্মাটোলজি। ডার্মাটোলজির কিন্তু এফসিপিএস এর সিলেবাস কিন্তু ডিফারেন্ট ডার্মাটোলজির ক্ষেত্রে। সাইকিয়াট্রি, সাইকিয়াট্রিরও কিন্তু আপনার মানে টোটালি ডিফারেন্ট আর কি এটা প্রিপারেশন। ফিজিক্যাল মেডিসিন, ফিজিক্যাল মেডিসিন এটাও কিন্তু ডিফারেন্ট। তাহলে যারা এই ধরনের কম্বাইন্ড প্রিপারেশন নেবেন তাদের জন্য এফসিপিএসটা ডেভিডসনের বাইরে পড়তে হবে। মানে তাদের জন্য একটু কষ্ট করতে হবে, এটা হচ্ছে এফসিপিএস এর জন্য আলাদা করে পড়তে হবে, এমডির জন্য একটু আলাদা করে পড়তে হবে। তার মানে সেই ক্ষেত্রে দেখা যাবে যে এফসিপিএস এর জন্য যে প্রিপারেশন, এই প্রিপারেশনটা দিয়ে কিন্তু এমডির জন্য আবার একটু এক্সটেন্সিভ প্রিপারেশন, অথবা এফসিপিএস এর জন্য আলাদা প্রিপারেশন নিতে হবে। সেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। কিন্তু বাকি যে টপিক গুলো আছে, যেমন কার্ডিওলজি, নিউরোলজি, এন্ডোক্রাইনোলজি, রিমাটোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, হেপাটোলজি, নেফ্রোলজি, এগুলো কিন্তু সিলেবাস সব সেম, ফ্যাকাল্টি সব সেম, সবই ডেভিডসন ফ্যাকাল্টি। কিন্তু এগুলোতে কিন্তু এফসিপিএস এর কিন্তু দেখা যাচ্ছে যে একটু ভিন্নতা আছে, সিলেবাসে ভিন্নতা আছে। তাহলে এই ক্ষেত্রে আমাকে মাথায় রাখা লাগবে এই টপিক গুলো ছাড়া আলটিমেটলি আপনার বাকি যে ফ্যাকাল্টির যে অ্যালাইড যে সাবজেক্ট গুলো আছে সেগুলো কিন্তু ফ্যাকাল্টি সেম। তাহলে আমি যখন প্রিপারেশন নিব, তাহলে প্রিপারেশন নেওয়াটা হবে এরকম, তাহলে যেগুলো মেডিসিন এবং অ্যালাইডের সাবজেক্ট
ওই সাবজেক্টের এফসি পেস এবং রেসিডেন্সির ভিতরে আপনি সিমিলার পাবেন 40 থেকে 50%। ডেভিডসনটাকে আপনাকে হেল্প করবে, সাথে ফিজিওলজি আপনাকে হেল্প করবে। এই দুটো জিনিস কিন্তু কমন, এবং এই দুটো জিনিস কিন্তু কমনের সাথে সাথে খুবই ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। কারণ এই দুটো জিনিস থেকে সবচেয়ে বেশি ট্রিকি প্রশ্ন আসবে। ডেভিডসন থেকে ট্রিকি প্রশ্ন আসবে, ফিজিওলজি থেকে ট্রিকি প্রশ্ন আসবে। বাকি প্যাথো, ফার্মা, মাইক্রো, বায়ো ফর রেসিডেন্সি, এমবিতে এখানে প্রচুর প্রশ্ন রিপিট হয়। 40 থেকে 50% প্রশ্ন দেখবেন রিপিট হয়, এবং টপিক সহ প্রায় 70% প্রশ্ন রিপিট হয়। অ্যানাটমিটা, এটা মেডিসিন ফ্যাকাল্টির জন্য খুবই টাফ একটা জিনিস, কারণ আমরা অ্যানাটমিতে বরাবরই দেখা যাচ্ছে যে একটু কম প্রিপারেশন নেই। বাট আমাদের অ্যানাটমিতে যে মেন্টর আছে, আমাদের হাসান ভাই আছে, আমাদের আরিফ ভাই আছে, যে ওনারা কিন্তু খুব সুন্দর ক্লাস নেন অ্যানাটমিতে। আলটিমেটলি আপনি যদি ওই ক্লাসগুলো করেন, আপনি অ্যানাটমি দেখবেন যে মানে অলমোস্ট, যদিও প্রশ্ন রিপিটেশন অ্যানাটমিতে কম হয়, নতুন টপিক আসে, তবে আপনি একটা কনসেপ্ট নিয়ে পরীক্ষা হলে যেতে পারবেন। একেবারে জিরো প্রিপারেশন নিয়ে আপনার যাওয়ার মতো মানে অবস্থা হবে না, এবং এটা যাওয়া ঠিকও হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে আমাদের কিন্তু এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলো কিন্তু রেসিডেন্সি বেসড, আর এই টপিকটা কিন্তু আমার ডুয়াল প্রিপারেশন। তার মানে এটা আমার এফসিপিএসও লাগবে, এটা আমার রেসিডেন্সিতেও লাগবে। তাহলে আমি এখন আসলে পড়বো কিভাবে, কিংবা এটা আমার প্রিপারেশনটা কেমন হওয়া উচিত কম্বাইন্ড প্রিপারেশন করার ক্ষেত্রে? তাহলে আমাদের মেন্টর প্যানেল আসলে সবই বলে দিছে ও আলটিমেটলি, কিন্তু আমি কয়েকটা জিনিস আমি আপনাদেরকে কিছু ফোকাসে রাখতে চাই। এক নম্বর কথা হচ্ছে, আমি যখন এফসিপিএস পরীক্ষা দিব মেডিসিনের ক্ষেত্রে, কিংবা মানে যে ফ্যাকাল্টিতে থাকি, আর আমি যখন এমডি প্রিপারেশন নিব, এই দুইটার ক্ষেত্রে যে রিসোর্স থাকে, এই রিসোর্সের ভিতরে একটা জিনিস মাথায় রাখা লাগবে, এফসিপিএস এ এসবিএ তে একটু আমাকে ভালো করে ফোকাস দিতে হবে। কারণ এফসিপিএস এর এসবি গুলো থাকে ক্লিনিক্যাল বেসড। তাহলে ক্লিনিক্যাল বেসড, সিনারিও বেসড, এবং কো রিলেশন করতে হয় অনেক কিছু। একটা পেশেন্ট যখন আমার কাছে আসবে, সেই পেশেন্টের যে আলটিমেটলি যে বিভিন্ন সিমটম, সেই সিমটম অ্যানালিসিস করে একটা ডায়াগনোসিসে নিয়ে যাওয়া, কিংবা সেই পেশেন্টের ক্ষেত্রে ইনিশিয়াল প্রেজেন্টেশন কি হবে, তাকে আমি ফার্স্ট লাইন কি ইনভেস্টিগেশন দিব, এই জিনিসগুলোর যে আলটিমেটলি কোরিলেশন যে বিষয়টা, এটা আমাকে এফসিপিএস এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। কারণ আপনার প্রায় 150টা প্রশ্ন থাকবে, এই 150টা প্রশ্নের 75 থাকবে এমসিকিউ, 75 থাকবে এসবিএ। এই 75টা এসবিএ পরীক্ষার জন্য খুবই ভাইটাল। এটার জন্য এফসিপিএস এর ক্ষেত্রে আমরা বলি এসবিএ এর জন্য আলাদা একটা মানে আপনাকে প্রিপারেশন রাখতে হবে। তাহলে আপনি যখন এফসিপিএস এর জন্য আপনি ডেভিডসন পড়বেন, প্রিপারেশনটা হবে এরকম, আমি ডেভিডসন পড়বো, ডেভিডসনের পাশাপাশি কোনো একটা এসবি বই পড়বো। এই এসবি বইটা হবে লাইক, এটা হতে পারে হচ্ছে আমাদের এফসিপিএস যে কিওয়ার্ডটা আছে সিনাপসে, সেটা আপনি পড়তে পারেন, তবে আপনাকে মাস্ট পড়তে হবে। তার মানে আপনি যদি এফসিপিএস এর জন্য প্রিপারেশন নিতে চান, তাহলে আমাকে ডেভিডসনের খুব ভালো প্রিপারেশন রাখতে হবে। ডেভিডসনের পাশাপাশি যে আমার এসবি বইটা আছে, সেটা আমাকে খুব সুন্দর একটা প্রিপারেশন নিতে হবে। এবং এই এসবি বইটা এরকম হবে, আমি বুঝে বুঝে পড়বো, এমন না যে আমি মুখস্থ করতেছি। কারণ আপনাকে এফসিপিএস টা ক্লিনিক্যাল পরীক্ষা, এই ক্লিনিক্যাল পরীক্ষাটা হবে হচ্ছে টোটালি আপনার কোরিলেশনের উপরে। স্পেশালি এইচবি এর ক্ষেত্রে এটার জন্য মুখস্থ করে খুব একটা বেশি দূর যেতে পারবেন না, কারণ আপনাকে কোশ্চেন রিপিট আসবে না। এর জন্য আপনাকে একটা কনসেপ্ট রাখতে হবে। এই কনসেপ্টের জন্য আপনি যখন এইচবি বই সলভ করবেন, তখন আপনাকে বুঝে বুঝে এক্সপানশন সহ পড়তে হবে। তাহলে আপনি একটা ক্লাস করবেন, ক্লাস করার পরে এইচবি বই সলভ করবেন, দেন আপনি কি করবেন, দেন আপনি এক্সাম দিবেন। এক্সাম দেওয়ার পরে তারপর আপনি মোটামুটি যে জিনিসগুলো আপনি ভুল হয়েছেন সেগুলো আবার রিচেক করবেন, যে আমি আসলে এগুলো ভুল হইলো, তাহলে কেন ভুল হইলো, তাহলে আমি একটু দেখি। তাহলে আমার মেইন কথা এফসিপিএস এর ক্ষেত্রে এই এসবিটা আমাকে একটু আলাদা গুরুত্ব দিতে হবে, যার জন্য আমাকে একটা এসবি বই অবশ্যই, খুব ভালো হয় দুটো এসবি বই সলভ করতে পারলে, দুটো যদি না পারে অ্যাটলিস্ট একটা এসবি বই আমাকে সলভ করতে হবে। তাহলে এটা আমার জন্য ডেভিডসনটাকে খুব সুন্দর মতো গুছাইতে হবে, সাথে কোনো একটা এসবি বই পড়তে হবে, আমাকে এক্সাম দিতে হবে। এইভাবে পড়লে দেখবেন যে আপনার সুন্দর মতো আপনাকে 3 থেকে 4 মাসের ভিতরে আপনার টোটাল ডেভিডসনটাকে গোছানো হয়ে যাবে। যে জিনিসটা হচ্ছে ট্রাম্প কার্ড ফর ইউর এক্সাম। এমডির ক্ষেত্রে প্রচুর প্রশ্ন প্রশ্ন রিপিটেশন হয়। তাহলে রিপিটেশন হওয়ার কারণে যে জিনিসটা হয়, আপনাকে এমডির ক্ষেত্রে একটা রিসোর্স হচ্ছে কিওয়ার্ড, তার মানে কোশ্চেন ব্যাংক। আমাদের যে কোশ্চেন ব্যাংকটা আছে, এই কোশ্চেন ব্যাংকটা রেসিডেন্সির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আপনি খুব ভালো থিওরি পড়ে গেছেন, এত ভালো থিওরি পড়ছেন, আপনি থিওরির সবকিছু জানেন, ঠিক আছে? তাহলে থিওরির বিষয়গুলো আলটিমেটলি মানে, একটা মিনিট। আচ্ছা, তাহলে এত ভালো থিওরি পড়ছেন, কিন্তু থিওরি পড়ার সাথে সাথে আপনি কোশ্চেন দেখেন নাই, আপনি জানেন না যে আপনি নিউপ্লাসি থেকে কি টাইপের প্রশ্ন হয়।
কিংবা আপনি জানেন না যে আপনি যে বায়োকেমিস্ট্রি পড়তেছেন মেটাবলিজম, সেখান থেকে কি টাইপের প্রশ্ন হয়, আপনি জানেন না, তাহলে কিন্তু আপনি পরীক্ষাতে খারাপ করবেন। তার মানে আপনাকে কোশ্চেন সম্পর্কে খুব ভালো করে আইডিয়া রাখতে হবে। 40% উপরের প্রশ্ন রিপিটেশন হবে, এমনও প্রশ্ন হবে ডিরেক্ট রিপিটেশন, কোনো স্টেমই চেঞ্জ করা হবে না। টপিক রিপিটেশন দেখা যাচ্ছে প্রচুর হয়। এর জন্য রেসিডেন্সির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কিওয়ার্ডটাকে ভালো করে দেখা। তাহলে কিওয়ার্ড পড়ার সাথে সাথে আমাকে থিওরিটা পড়ে ফেলতে হয়। ঠিক আছে, তাহলে আপনি যে টপিকটা পড়ছেন, একটা সময় ছিল যে কিওয়ার্ড মোটামুটি পড়ে গেলে আলটিমেটলি অনেকেই মোটামুটি একটা সাবজেক্টে হয়েছে। সে 5 7 10 বছর আগে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের এত পরিমাণে তারই ছিল আর কি, দাপট ছিল। কিন্তু এখন যেটা হয়েছে, এখন কোশ্চেন রিপিট না হয়ে টপিক রিপিট হয় অনেক বেশি। তার মানে আপনাকে ওই কোশ্চেন রিলেটেড যে টপিকটা আছে সেখানে একটা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে যেতে হবে। এবং এখন কিন্তু ক্যান্ডিডেটও বেড়ে গেছে। সেই ক্ষেত্রে আপনি যখন পড়বেন, তাহলে আপনি চেষ্টা করবেন হচ্ছে আমি যে শীটটা আছে, শীটগুলো এনাফ, মোর দেন এনাফ। শীট পড়বেন ভালো করে, শীটটা খুব সুন্দর মতো গুছাবেন। শীট পড়ার পরে আপনি কি করবেন, আপনি হচ্ছে ওই যে কিওয়ার্ডে, সেই কিওয়ার্ডে পড়তে মানে ঢুকে যাবেন। কিওয়ার্ড যখন পড়বেন, এই কিওয়ার্ডের ক্ষেত্রে একটা জিনিস খুবই মাথায় রাখবেন, এই কিওয়ার্ডের পরে আপনার যে নেক্সট প্ল্যান সেটা হচ্ছে এক্সাম দেওয়া। আপনি যদি এক্সাম না দেন, তাহলে কিন্তু আপনি কখনোই বুঝতে পারবেন না যে আপনার আসলে ইটা কেমন, প্রিপারেশনটা কেমন। কারণ আপনি যেখানে পরীক্ষা দিচ্ছেন এফসিপিএস এর ক্ষেত্রে, নর্মালি এই 150টা প্রশ্নের ভিতরে আমার যে টোটাল 300 মার্ক থাকে, এর ভিতরে 210 পেলে পাস। মানে এই 210 যদি আমার 5,000 ক্যান্ডিডেট থাকে, 5,000 যদি 210 পায়, তাহলে কিন্তু মানে 5,000 হচ্ছে পাস, তারা সবাই এফসিপিএস ট্রেনিং করবে। কিন্তু রেসিডেন্সিতে কিন্তু এরকম না। রেসিডেন্সিতে এখানে যেটা হয়, এখানে একটা কম্পিটিশন, এখানে নির্দিষ্ট একটা সিট থাকে। ওই সিটের এগেনিস্টে দেখা যাবে যে আপনাকে যারা ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু পরীক্ষা দিবে। সেই ক্ষেত্রে আপনার যে জিনিসটা, আপনার যে মার্ক যত বেশি পাবে সে তত দেখা যাচ্ছে চান্স পাবে। যে মার্ক কম পাবে সে চান্স পাবে না, সহজ কথা। সেই ক্ষেত্রে আপনাকে এক্সাম না দিলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে আপনার অ্যাসেসমেন্টটা কেমন, কিংবা আপনি যে পরীক্ষাটা দিচ্ছেন এটা আপনি কতটুকু ফিট। একটা পরীক্ষাতে যদি 200-র ভিতরে, মেইন পরীক্ষাতে 200টা প্রশ্ন থাকে, আমাকে 150+ পাইতে হবে। এখন আপনি কোচিংয়ের পরীক্ষাতে 20 করে পাইতেছেন, 50-এর ভিতরে 15 করে পাইতেছেন, কিন্তু আপনি খুব ভালো প্রিপারেশন, তার মানে বোঝা লাগবে দেয়ার ইজ এ গ্যাপ, আপনার ভিতরে কোনো গ্যাপ আছে। তাহলে ওই গ্যাপটাকে আপনাকে ফিল আপ করতে হবে। তার মানে আপনাকে এই যে গ্যাপটা বুঝতে পারছেন কখন, যখন আপনি এক্সাম দিচ্ছেন। রেসিডেন্সি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এক্সাম দেওয়া। আমি জাস্ট দুইটা উদাহরণ দিই। আমার একটা পেডির আপু ফোন দিছিল আমাকে। আপু ফোন দিয়ে বলতেছে যে ভাই আমি খুব ভালো প্রিপারেশন নিছি, কিন্তু আমার এবার চান্স হয় নাই। ঠিক আছে, তখন আমি বলতেছি যে আপু আপনি কিভাবে করছেন, উনি জেনেসিসে ছিলেন আর কি। উনি বলতেছে ভাই আমি জেনেসিসের শিট গুলো তো খুবই ভালো, আমি সব শিট পড়ছি, আমি জেনেসিসের শিট টিট পড়ে আলটিমেটলি আমি পরীক্ষা দিতে গেছি। বললাম যে আপু আপনি কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখছেন? বলে যে আমি শিট পড়ছিলাম ভালো করে, বাট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখিনি। তখন বললাম যে আপু আপনি কি ডিফিকাল্টি ফেস করছেন পরীক্ষাতে? আপু বলতেছে আমি আসলে যখন কোশ্চেন দেখি, কোশ্চেন গুলো দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে এই কোশ্চেন গুলো আলটিমেটলি মানে স্টিমে যাওয়ার পরে কনফিউশন লাগছে যে ওটা কি শিটে ছিল কিনা, কিংবা ওই জিনিসটা অ্যান্সারটা কেমন ছিল, ট্রু নাকি ফলস। আমি বললাম যে আপু আপনি কি তাহলে করছেন ঠিক মতো, মানে আলটিমেটলি ওই কোনো কোশ্চেন ব্যাংক কি সলভ করে যান নাই? বলে যে কোশ্চেন ব্যাংক আমি কোনো বলি। আমি বললাম আপনি এক্সাম দিয়েছেন ঠিক মতো? বলে যে না ভাই আমি লাস্টের দিকে একটা মক দিছিলাম, সাবজেক্ট ফাইনাল ওরকম দেওয়া হয় নাই, মানে ওরকম আলটিমেটলি পরীক্ষাটা দেওয়া হয়নি। বাট সে একটা ভালো প্রিপারেশন নিয়েছে, মানে সে থিওরির উপরে ওস্তাদ ছিল। তার মানে থিওরিতে খুব ভালো ছিল, বাট তার দুইটা গ্যাপ ছিল, একটা হচ্ছে সে এক্সাম দেয় নাই, এটার জন্য সে পরীক্ষা হলে প্রচুর কনফিউশনে থাকছে। আর একটা হচ্ছে সে কিওয়ার্ড দেখা যায় না, মানে কোশ্চেনের প্যাটার্ন কেমন হয় সেই জিনিসটা জানে না। এবং দুইটার জন্য কিন্তু তার হয় নাই। আমি তাকে জাস্ট বললাম যে আপু আপনার খুবই ভালো প্রিপারেশন আছে। আমাকে জিজ্ঞাসা করতেছে ভাই সিনাপস তো খুব ভালো, সিনাপসের অনেক সবাই বলতেছে ওনার কলিগরা, আমি লং বেচে ভর্তি হবো কিনা। আমি বললাম আপনার কোনো লং বেচে ভর্তি হওয়ার দরকার নাই, আপনার তো খুব ভালো প্রিপারেশন আছে, আপনি জাস্ট এক্সাম বেসে ভর্তি হয়ে আপনি এক্সাম গুলো দেন, আর আপনি কি ওয়ালটার সাথে সাথে সলভ করেন। আর মার্ক যেন 80% থাকে। মেইন পরীক্ষাতে আপনাকে অনেক স্ট্রেস থাকবে, আপনি 80% মার্ক তুলতে পারবেন না। বাট কোচিং এর পরীক্ষাতে একটু যদি ভালো করে দেখেন, দেখেন 50-এর ভিতরে 40 মার্ক কেমনি পাওয়া যায় যদি আপনি চেষ্টা করেন। তাহলে আমাকে 40+ পাইতে হবে। তাহলে আপনি যে সাবজেক্ট দিচ্ছেন, যে সাবজেক্টটা দিচ্ছেন, যেটা সবচেয়ে খারাপ লাগে, আপনারা করেন কি রেসিডেন্সি পরীক্ষার আগের 2 মাস আগে আমরা একটা সাবজেক্ট চয়েস নিই। এবারও একটা সাবজেক্ট চয়েস নিলাম, তখন সবাই বলতেছে ভাই কোন সাবজেক্টে মার্ক কম লাগবে, কোন সাবজেক্টে ভাই ইজিলি পাস করব, জাস্ট কোনো মতে পাস করলেই যেন আমার মানে চান্স হয়ে যায়, সাবজেক্ট হয়ে যায়। আমার কথা হচ্ছে যে এরকম একটা প্রিপারেশন তো নেওয়া উচিত না। আপনার একটা ডিজায়ার্ড একটা সাবজেক্ট আছে, আপনার একটা পছন্দের একটা সাবজেক্ট আছে, যে সাবজেক্টটাকে আপনি প্যাশন মনে করতেছেন, যে সাবজেক্টটাকে আপনি মনে করতেছেন যে এই সাবজেক্টটাকে আমি ওন করব, এই সাবজেক্টের উপর বেসিস করে আমি আমার ক্যারিয়ারটাকে সাজাবো, ক্যারিয়ারটাকে গুছাবো।
তাহলে আপনি যে সাবজেক্টটাকে পছন্দ করতেছেন, তাহলে এখন থেকে সেই সাবজেক্টে প্রিপারেশন নিচ্ছেন না কেন? সেটাতে একটু কম্পিটিশন হচ্ছে, সমস্যা নেই, আপনি কম্পিটিশন হলে আপনি তো পারবেন। এমন তো না যে ওখানে কেউ চান্স পাচ্ছে না, ওখানে চান্স পাচ্ছে। তার মানে কেরিয়ার জিনিসটা হচ্ছে, আমাকে অনেকে এটা আমরা বলি যে কেরিয়ার ইজ লাইক এ বেটার হাফ, এটা হচ্ছে সেকেন্ড বেটার হাফ। তার মানে আপনার যে মানে লাইফ পার্টনার থাকবে, এই লাইফ পার্টনার এবং কেরিয়ার কিন্তু খুবই কাছাকাছি। এই কারণে কাছাকাছি কারণ আপনি চাইলে দেখবেন যে আহ, এই জিনিসটা আলটিমেটলি আপনার যে লাইফ পার্টনার তাকে আপনি একটা সময় যে মনে হচ্ছে যে না একে আমি কে ছাড়তে পারি, কিন্তু আপনি কেরিয়ার তাকে কিন্তু ছাড়তে পারবেন না। কেরিয়ার আপনাকে যে সাবজেক্টে দিয়েছেন সেই সাবজেক্টে নিয়ে কিন্তু আজীবন চলতে হবে। তার মানে কোনো সাবজেক্টে চান্স পাইলে হইলো, এই ধরনের ইন্টেনশন রাখা উচিত। এর জন্য আমার কাছে মনে হয় যে আপনি যে সাবজেক্টটা আপনি দিবেন, যে সাবজেক্টটাকে আপনি প্ল্যান করতেছেন, তাহলে আপনি এখন থেকে প্ল্যান করেন যে আমি খুব সুন্দর মতো প্রিপারেশন নিব। 5 থেকে 6 মাস মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিলেই যে কোনো সাবজেক্টে চান্স পাওয়া সম্ভব। তাহলে এটার জন্য আমি যে জিনিসটা বলবো যে আপনি আলটিমেটলি এখন থেকে পরীক্ষা দিয়ে চেষ্টা করবেন 40% প্লাস, মানে 50 আর কি, 40+, সেটা হচ্ছে আপনাকে মার্ক তুলবেন। 80%-এর উপরে আপনি মার্ক তুলবেন। যে প্রশ্নগুলো ভুল হবে, আপনার মনে হচ্ছে যে না আমার এই জিনিসটা তো ভুল হয়ে গেল, এটা ভুল হয়ে গেল, কোনো সমস্যা নাই। আপনি কি করবেন, আপনি সাথে সাথে আপনি কিওয়ার্ডটা দেখে ফেলবেন। কিওয়ার্ডটা দেখে আপনি দেখবেন যে না এটা হচ্ছে আমার আলটিমেটলি কোনো ভুল হয়েছে কিনা, কিংবা শীটটা দেখে ফেলবেন, যেটা ভুল হবে সেটা আপনি কারেকশন করে ফেলবেন। তাহলে এই জিনিসটা আপনার কখনোই ভুল হবে না। তাহলে আমার কাছে যে জিনিসটা মনে হয়, তাহলে পড়ার প্যাটার্নটা হচ্ছে এরকম, যে আমি কিওয়ার্ড, আমি থিওরি বুক পড়তেছি, শীট পড়তেছি, আমি কিওয়ার্ডটা তারপরে পড়তেছি, আমি এক্সাম দিচ্ছি, কি কি ভুল হলো সেটা আমরা দেখতেছি, এবং একটা টার্গেট হচ্ছে এফসিপিএসসি অ্যাটলিস্ট 70%-এর উপরে তুলতে হবে, রেসিডেন্সিতে আমাকে 80%-এর উপরে তুলতে হবে। তাহলে আমি যখন এইভাবে পড়বো, এইভাবে পড়লে আপনি দেখবেন যে আপনার জন্য আলটিমেটলি মানে চান্স পাওয়াটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে 4 থেকে 5 মাস পরে আপনার জন্য অনেক ইজি মনে হচ্ছে। এবং আপনার প্ল্যানটা কি? প্ল্যান হচ্ছে জুন, জুনের পরে নভেম্বর, তারপরে ডিসেম্বর, তারপরে আলটিমেটলি আবার দেখা যাবে জানুয়ারিতে আছে, তারপর আবার মার্চে কিন্তু আছে, তাই না? তাহলে যে বিষয়টা হচ্ছে এই জানুয়ারিতে নাই, সেটা ডিসেম্বরে থাকবে। তাহলে এই দুইটা এবং এই দুইটা আপনি যখন কম্বাইন্ড প্রিপারেশন নেবেন, যার হবে দেখবেন তার সবগুলো হবে। কারণ এই প্রিপারেশন গুলো ইটস লাইক এ থ্রেশহোল্ড, একটা থ্রেশহোল্ড লেভেল লাগবে, যে থ্রেশহোল্ড লেভেলের পরবর্তীতে আপনি চান্স পাবেন। ওই থ্রেশহোল্ড লেভেল পর্যন্ত না যেতে পারলে কিন্তু আপনি কখনোই চান্স পাবেন না। তার মানে ওই থ্রেশহোল্ড লেভেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর এটার জন্য আপনাকে প্রিপেয়ার করতে হবে। তার মানে আমরা যেটা বললাম এফসিপিএস, স্পার্টন এবং রেসিডেন্সির ভিতরে, এর ভিতরে আলটিমেটলি আমাদের এফসিপিএস এর টোটাল যে 150টা থাকে, 75 MCQ, 75 SBA। এটার জন্য আমাকে এসবিএ আলাদা একটা বই পড়া লাগবে। সাথে রেসিডেন্সি যেটা আছে, সেই রেসিডেন্সিতে আমরা যে জিনিসটা দেখলাম যে এখানে টোটাল 200টা প্রশ্ন থাকে, 180টা থাকে এমসিকিউ, 20টা থেকে এসবিআই। এখানে কিওয়ার্ডটা আমাকে খুব ভালো করে পড়তে হবে এবং এক্সাম দিতে হবে খুব ভালো করে। তাহলে আমরা যদি প্রিপারেশন নেই, তাহলে প্রিপারেশনের ক্ষেত্রে আমাকে একটা জিনিস মাথায় রাখা লাগবে, যে আমাকে ফোকাস থাকতে হবে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে আমাকে ডেডিকেটেড থাকতে হবে। 1 ইয়ারের প্রিপারেশন সো টাফ। 1 ইয়ারের প্রিপারেশন যদি আপনি ভাবেন যে ভাই আমি জাস্ট বসলাম আর একটা বছর আমি পড়াশোনা করব, এটা কিন্তু সো টাফ। এটা আসলেই সবচেয়ে কঠিন জিনিস হচ্ছে ফোকাস থাকা। চান্স পাওয়া ইজি, আমার কাছে মনে হয় চান্স পাওয়া সহজ, বাট ফোকাস থাকা, ডেডিকেটেড থাকা, লেগে থাকা, এটা কঠিন। আপনি যদি 1 বছর লেগে থাকেন দেখবেন চান্স হয়ে গেছে ইনশাল্লাহ। বাট 1 বছরটা আপনি ফোকাস থাকবেন, একইভাবে মোটিভেটেড থাকবেন, লেগে থাকবেন, এটা কঠিন। এটার জন্য আপনাকে সবচেয়ে চ্যালেঞ্জিং যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে লেগে থাকা। এবং এই জিনিসটা হচ্ছে আপনি একদিনে 24 ঘন্টা, 20 ঘন্টা, মানে 18 ঘন্টা পড়তেছেন, বাট বাকি 7 দিন খবর নেই, এইভাবে পড়া যাবে না। আপনাকে প্রতিদিনই অল্প অল্প করে হোক, 4 ঘন্টা 5 ঘন্টা করে হোক পড়তে হবে, রেগুলার পড়তে হবে। আপনাকে কোনো ক্লাস মিস করা যাবে না। আপনি ভাবতেছেন যে আমি ক্লাস মিস করব, তাহলে এই ক্লাসে আপনি এখন একটা সপ্তাহে একটা সিস্টেম পড়তেছেন, কিন্তু আপনি যদি একটা সপ্তাহে 3টা সিস্টেম শুরু করেন শেষের দিকে, যে আমি ক্লাস করি নাই, তাহলে আমি 3টা সিস্টেম আমি মানে বাকি আছে, আমি একটা সপ্তাহে পড়ে ফেলবো। তাহলে একটা সপ্তাহে একটা সিস্টেম যত ইজিলি পড়তেন, যত সুন্দর করে পড়তেন, যত গুছানো পড়তেন, মানে 1 সপ্তাহে 3টা সিস্টেমকে কত সুন্দর করে পড়তে পারবেন, কত গুছানো পড়তে পারবেন? কখনই পসিবল না। এটার জন্য যে জিনিসটা আপনাকে পড়া জমানো যাবে না, পড়া চোর হওয়া যাবে না। পড়া জমালে দেখবেন যে পড়াটা পরবর্তীতে আপনি এই যে গ্যাপ, এই গ্যাপটা থেকে যাবে। কোন একটা সিস্টেম আপনি গ্যাপ দিচ্ছেন, এই সিস্টেম থেকে পরবর্তী যে কোশ্চেন আসবে দেখবেন পারতেছেন না। তেমন আমাকে এই জিনিসটা থাকতে হবে না, এবং খুব বেশি দোয়া করতে হবে। দোয়া করার কোনো বিকল্প নেই, কারণ আপনি যে জার্নিটা যাচ্ছেন এই জার্নিটা কিন্তু অনেক স্ট্রাগলিং একটা জার্নি। এবং আপনি যখন প্ল্যান করতেছেন যে আমি আসলে ভাই শুরু করব, আমাকে শুরু করা উচিত, এবং আমি আলটিমেটলি আমি আমার মানে কাঙ্ক্ষিত গোলে যাব, তখন আপনি দেখবেন চারপাশে আপনার অনেক মানে বাধা চলে আসবে। চারপাশে বাধা বলতে আপনাকে ফ্যামিলি বাধা আসবে, সোসাইটির বাধা আসবে,
ফ্রেন্ড সার্কেল বাধা আসবে, অমুকের বিয়ে তমুকের বিয়ে, একটু ঘুরে আসি খেয়ে আসি, দিন শেষে দেখবেন যে নিজের জন্য পড়ার সময় পাচ্ছেন না। আপনি সবকিছু মেনটেন করেন, কোনো সমস্যা নেই, বাট নিজের জন্য সময় রাখেন, নিজের পড়ার জন্য সময় রাখেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনি যদি মানে এই পড়াটা যদি আপনি না পড়েন, এই পড়া যদি আপনি নিজে থেকে যদি না পড়েন, সত্যি কথা বলতে কোনো কোচিং যদি বাইটেও খাওয়ানো যায়, যে আমি কোচিং ভাই জেনেসিস, সিনাপস, ম্যাট্রিক্স, আরো কি কি যেন আছে, আরো অনেক মানে কোচিং সেন্টার আছে, আবার বিএমইউ এর যেসব স্যার, তাদেরকে মনে করেন যে সাথে পরামর্শ নিচ্ছেন, সবার মানে এই জিনিসগুলো যদি গুলে শরবত বানায় খান, তাও চান্স পাবেন না। আমার মনে হয় যে গাইডলাইন গুলো খুবই হেল্প, আপনাকে এখন এত খুঁজতে হবে কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এই এটা এখন কোথা থেকে পড়বো, কোন জিনিসটা কিভাবে আসে আসে, এত বেশি গাইডলাইন, এত সেশন, এত সবাই সবাই পড়াচ্ছে, এত কিছু পড়ানোর পরে আসলে না, এটা একটা দায়ভার হচ্ছে আপনার। জন চলে গেছে, অফ হয়ে গেছে, যাই হোক, আমরা শেষের দিকে চলে আসছি, আমি খুব একটা সময় নেব না। তাহলে সেটা কিন্তু দায়ভার কিন্তু আপনার একটা থাকবে, যে আমি আসলে কেন চান্স পেলাম না। তবে হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস খুবই প্র্যাকটিক্যাল মনে রাখবেন, পোস্ট গ্রাজুয়েশন জার্নি কেউ বলতে পারবে না খুব আমার চান্স হয়েছে, কিংবা আলটিমেটলি আমার চান্স পাবোই, এই ধরনের 100% গ্যারান্টি কেউ দিতে পারবে না। তাহলে এটার জন্য যেটা করতে হবে, অনেক ভালো, আমি আমি দেখছি যে আমাদের সাথে অনেক এত ভালো মানে ডক্টর, সে রেগুলার ভালো মকে ভালো করছে, সাবজেক্ট ফাইনাল ভালো করছে, সামহাও চান্স পায়নি। তবে এই রেশিওটা খুবই কম, যারা প্রিপারেশন নিছে মানে মোটামুটি, বাট এরকম দু একজন অ্যাক্সিডেন্ট হয়েছে, চান্স পায় না, কিন্তু তারা কিন্তু পরের বার দিলে হয়ে গেছে। তাহলে আমাকে লেগে থাকতে হবে, এই জার্নিটা আছে, এই জার্নিটিতে সুপার ট্যালেন্ট বলে কোনো কথা নেই, accident বলে কোনো কথা নেই। বলে আপনি লেখা করবেন, ডেডিকেটেড থাকবেন, ফোকাস থাকবেন, তাহলে দেখবেন যে আপনি হয়ে গেছেন। আর আপনি খুব ট্যালেন্ট, আপনি একটা পড়লে একবার পড়লেই হয়ে যায়, বাট আপনি পড়েন না, তাহলে আপনি কখনোই পারবেন না। ঠিক আছে, এটা হচ্ছে মেইন কথা। শুরু করলাম, আমি আপনাদেরকে খুব বেশি প্রেসারে চলবো না, খুব কঠিন কিছু বলবো না, যে জিনিসগুলো হচ্ছে আপনার জন্য খুব নেওয়া কঠিন, তবে এতটুকু বলবো আপনি পারবেন। আপনি যে ডক্টর এমবিবিএস এর মতো অনেক অনেক কঠিন একটা পরীক্ষা পার করে আসছে, 4টা প্রব দিয়ে আসছে, এতগুলো আইটেম, এতগুলো কার্ড, মানে আমাদের ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম ইন দ্য ওয়ার্ল্ড, সে পাশ করছে এবং সে পারবে না, এই জিনিসটা আমার কাছে মনে হয় যে এটা খুবই হাস্যকর। আপনি পারবেন, আপনি নিজের উপর বিশ্বাস রাখেন, এটা খুব একটা বেশি কঠিন না, তবে হ্যাঁ আপনাকে একটু কিন্তু ডেডিকেটেড থাকতে হবে, এই ডেডিকেশনটা আপনাকে দিতে হবে। আর আপনি পড়লেই পারবেন। আর অনেক দিন ধরে পড়া হয় না, অনেক দিন ধরে পড়া থেকে ডিটেলস, কোনো সমস্যা নাই, শুরুতে আপনার কাছে একটু ফ্লো আসতে সময় লাগবে, বাট যখন ফ্লো আসবে তখন দেখবেন খুব স্মুথলি পড়তে পারতেছেন। অতএব আপনাকে সেই পর্যন্ত সবার করতে হবে। আমি আর কথা বাড়াবো না, আপনাদের কারো কোনো কোয়ারি অথবা জিজ্ঞাসা আছে কিনা? আপনাদের কোনো কোয়ারি অথবা জিজ্ঞাসা যে কোনো বিষয় আছে কিনা? কোনো কিছু কিছু ডিসকাশন হয়েছে আমরা, তবু আপনাদের কোনো জিনিস আছে চাইলে এফসিপিএস এবং একসাথে করতে পারবেন না, মানে আলটিমেটলি এটা একটু মাথায় রাখবেন, মানে একসাথে করতে পারবেন না বলে ট্রেনিং একসাথে হবে না আর কি। আচ্ছা, তাইলে কারো কোনো জিজ্ঞাসা আছে, কোনো বিষয় জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। স্যার চ্যাট বক্সে ওইটা মনে হয় অ্যান্সার দেওয়া হয়ে গেছে তাই না? কোনটা? ইন্টার্নশিপ শেষ হয়েছে ওই বললো একজন। মানে ওটা মনে হয় অ্যান্সার দিছে না আপু। 16ই নভেম্বর। উনি হচ্ছে এবার নভেম্বরে 26-এ দিতে পারবে কিনা রেসিডেন্সি। না, ওই মার্চের আগে হলে দিতে পারবে, হ্যাঁ হ্যাঁ, ওইটাই আর কি। মার্চের আগে ঠিক হলে আছে। তুমি দিতে পারবে, সমস্যা নেই। ঠিক আছে, আর কার কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে বলেন স্যার, আমাদের উত্তর দিবেন, সমস্যা নেই।
আর যে কোনো সমস্যা নেই, আমাদের চ্যাট বক্সে যে কোনো হ্যাঁ, সমস্যা। মেইন কথা হচ্ছে যে আপনাদের হ্যাঁ, কোনো স্যার বিষয়ে আছে। কোয়ারি যদি থাকে আপনারা আমাদেরকে বলবেন। আমাদের কম্বাইন্ড ব্যাচের এক্সিকিউটিভ নাজমুল সাকিব ভাই কিন্তু খুবই ভালো, খুবই অ্যাক্টিভ, এবং আলটিমেটলি উনি খুবই ডক্টর ফ্রেন্ডলি। কোনো সমস্যা হলে আলটিমেটলি ওনাকে বলবেন, যে কোনো কিছু ক্লাস রিলেটেড থেকে শুরু করে যে কোনো বিষয় আর কি। আর মেন্টর রিলেটেড কাদের সাথে আপনি যোগাযোগ করবেন সেগুলো কিন্তু আমাদের মানে নাজমুল সাকিব ভাইকে বলে উনি আপনাদেরকে হেল্প করবেন ইনশাল্লাহ। রেডিওলজি সেশন হবে ইনশাল্লাহ। রেডিওলজির বিষয়টা হচ্ছে, এটা আমরা সামনে নিব ইনশাল্লাহ। তবে রেডিওলজির ব্যাপারটা আমি বলে রাখি, সেটা হচ্ছে রেডিওলজি এফসিপিএস এবং রেডিওলজি হচ্ছে আপনার রেসিডেন্সি কিন্তু একটু ডিফারেন্ট। ডিফারেন্ট হচ্ছে আপনার যে বেসিক পোর্শনটা থাকবে, বেসিক পোর্শন সেম থাকবে। মানে বেসিক যে পোর্শনটা থাকবে সেই বেসিক পোর্শনটা রেসিডেন্সি এবং এফসিপিএস এর ক্ষেত্রে সিলেবাসটা সেম থাকে। সমস্যা হচ্ছে রেডিওলজি হচ্ছে আপনার সার্জারি ফ্যাকাল্টিতে পড়তে হবে, এমএস ফ্যাকাল্টি হিসেবে প্রশ্ন আসবে, সেটা হচ্ছে রেসিডেন্সিতে। ওই ফ্যাকাল্টি পোর্শনটাকে একটু ডিফারেন্ট। আর আমাদের এফসিপিএস এর ক্ষেত্রে আর একটা ডিফারেন্ট থাকে, সেটা হচ্ছে রেডিও ফিজিক্স। রেডিও ফিজিক্স হচ্ছে এটা আপনার জন্য একটু আলাদা, এটা নতুন একেবারে জিনিস। সেই জিনিসটা হচ্ছে আপনাকে রেডিও ফিজিক্স, এটা এফসিপিএস এর জন্য করতে হয়, এটা এফসিপিএস এ আসে। এই জিনিসটা আবার রেসিডেন্সিতে আসে না। তার মানে মেইন কথা হচ্ছে কিছু জিনিস সিমিলার, সিমিলার জিনিসটা হচ্ছে বেসিক। ওই বেসিক জিনিসটা কিন্তু এফসিপিএস এবং আপনাকে রেসিডেন্সি কিন্তু সেম জিনিসই পাবে না। কিন্তু রেডিও ফিজিক্স এটা এক্সট্রা করে পড়তে হবে ফর এফসিপিএস, এবং এখান থেকে 75টা এসবি আসবে সব মিলে রেডিওলজিতে। এটা হচ্ছে আপনার অ্যানাটমিতে খুব ভালো নলেজ রাখতে হয়। রেডিওলজির ক্ষেত্রে ফর এফসিপিএস এর কথা বলতেছি, এখানে অ্যানাটমিতে খুব ভালো একটা নলেজ রাখতে হয়। কারণ রেডিওলজি, জানেন যে রেডিওলজিতে আপনি যখন নর্মাল একটা আলট্রাসোনোগ্রাফি করতে গেলে আপনাকে মোটামুটি ওভারঅল কিন্তু একটা অ্যানাটমি স্ট্রাকচার সম্পর্কে খুব ভালো জানতে হয়। এটার জন্য অ্যানাটমি থেকে প্রচুর প্রশ্ন আসে, সেটা হচ্ছে ফর এফসিপিএস। তো এটা একটা হেল্প করবে হচ্ছে আপনাকে রেসিডেন্সিতে। রেসিডেন্সিতে অ্যানাটমিতে দেখবেন যে আপনি সবচেয়ে ভালো করতেছেন, মানে এখানে খুব ভালো একটা প্রিপারেশন থাকে। তাহলে নর্মালি বেসিক যে পোর্শনগুলো থাকে, বেসিক যে সাবজেক্টগুলো, সেটা এফসিপিএস এর ক্ষেত্রে এবং রেসিডেন্সির ক্ষেত্রে সেম। আর আমাদের হচ্ছে এফসিপিএস এর ক্ষেত্রে এক্সট্রা রেডিও ফিজিক্স পড়তে হয়। আর আমাদের হচ্ছে যে এটা আছে রেসিডেন্সির ক্ষেত্রে, সেটা একটু বেসিকের ফ্যাকাল্টি যে আছে সাবজেক্ট, সেখান থেকে কিছু জিনিস পড়তে হয়। বাকিগুলো দেখবেন যে আপনি পারতেছেন, যথেষ্ট সময় আছে। মানে আপনার জুন এবং নভেম্বর যদি আপনি ডুয়েল প্রিপারেশন নিতে চান, এটাও ভালো। এটা খুব একটা কঠিন কিছু না। যদি এমন হতো যে জুনের পরেই জুলাই পরীক্ষা কিংবা আগস্টে পরীক্ষা, তখন একটু টাফ হয়ে যেত আপনার জন্য। ঠিক আছে, বাট মাঝখানে যথেষ্ট গ্যাপ আছে, তো আপনি পারবেন, এটা খুব একটা কঠিন কিছু না। আর রেডিওলজির হচ্ছে নিয়ে আমাদের, আপনার যদি আরো কোনো কোয়ারি থাকে আমাদের নাজমুল সাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। উনি আমাদের যে মেন্টর আছেন, আমাদের হচ্ছে মেন্টর উনি সাকিব ভাই। আলটিমেটলি উনি আপনাকে হেল্প করবে, উনি আপনাকে দেখবেন যে এফসিপিএস এবং রেসিডেন্সির ব্যাপারে হেল্প করবেন ইনশাল্লাহ। আর কারো কোনো জিজ্ঞাসা কোয়ারি? আর কারো কোনো জিজ্ঞাসা কোয়ারি আছে কিনা? আসসালামু আলাইকুম ভাইয়া। আমার হ্যাঁ, একটা কোশ্চেন ছিল, এফসিপিএস এর টপিক গুলো এবং হচ্ছে রেসিডেন্সির টপিক গুলো কি হচ্ছে ক্লাসে মিক্স আপ করে পড়ানো হবে নাকি মানে আগে পরে এমন ভাবে পড়ানো হবে? আমাদের প্ল্যান হচ্ছে আপনাকে প্রথমে, যেহেতু আমাদের এফসিপিএস, এফসিপিএস এর জন্য আমাদের প্রথম টার্গেট থাকবে এফসিপিএস। মানে আমাদের মেজর পড়াগুলো এফসিপিএস কেন্দ্রিক হবে। মানে আপনি যে জুনে এফসিপিএস পরীক্ষাটা হবে আমাদের কম্বাইন্ড ব্যাচের ক্ষেত্রে, তাহলে আমরা প্ল্যান করছি হচ্ছে আমাদের যে এফসিপিএস যে শিডিউল, সেই শিডিউল অনুসারে আমরা মানে আপ টু জুন পর্যন্ত মোস্ট অফ দ্য ক্লাস আমরা এফসিপিএস রিলেটেড নিব। এর মাঝে মাঝে আমরা একটু রেসিডেন্সির জন্য যেগুলো লাগে, সেই রেসিডেন্সির জিনিসগুলো কিছু জিনিস নেবো, কিন্তু জুনের পরে তখন আমরা ফুল টাইমটাকে আমরা রেসিডেন্সির ফোকাস দিব আর কি। বুঝতে পারছেন? তবে পড়ানোর ক্ষেত্রে যেটা এফসিবিএস এর জন্য সেটা এফসিবিএস এর জন্য আলাদা ক্লাস থাকবে, রেসিডেন্সের জন্য আর আলাদা ক্লাস হবে। হ্যাঁ, হয়তো ক্লাসের ভিতরে আপনাকে বলা হবে যে এখান থেকে রেসিডেন্সি থেকে এই বক্স থেকে প্রশ্ন আসে, কিংবা এফসিবিএস এর থেকে এখান থেকে এই টাইপের প্রশ্ন আসে, সেটা আমরা ক্লাসে অবশ্যই কিছু জিনিস টাচ দিব। বাট যে ক্লাসগুলো হবে, কারণ এফসিবিএস এর যে ক্লাসটা আমার এফসিবিএস এর জন্য দরকার, সেটা কিন্তু অনেক জিনিসই দেখা যাচ্ছে যে রেসিডেন্সিতে লাগে না। তাহলে সেই জিনিসগুলো আমরা ওইভাবে আমরা সাধারণত ক্লাসে আমরা ডিফারেন্সিয়েট করে দিব, যেন আপনি বুঝতে পারেন যে এটা এফসিপিএস এর কাজ, এটা রেসিডেন্সিয়াল ক্লাস। কোনো একটা সমস্যা হবে না আশা করি। আর কার কোনো জিজ্ঞাসা কোয়েরি? আহ ঠিক আছে, আমার মনে হয় আর কারো কোনো কোশ্চেন নাই। ঠিক আছে, এখানে আমরা তাহলে ঠিক আমাদের আছে। সেশনটা শেষ ওকে, করতে পারি। হ্যাঁ, সবাইকে আজকে আমরা অসংখ্য শেষ ধন্যবাদ। করতে পারি। স্যার সবার আপনাকেও জন্য, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।